বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমরা আজকে আবারও একটা লাইভে জয়েন করব। আজকে লাইভের টপিকটা বেশ ইন্টারেস্টিং এবং রাইট নাও বেশ ওয়ান অফ দ্য হট টপিক, টক অফ দ্য টাউন। সো আমাদের সাথে আজকে আছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল হান্নান মৃধা, অবসরপ্রাপ্ত। এবং আজকে আমরা যে টপিকে আলোচনা করব তার সাথে তার যে সংশ্লিষ্টতা এবং ওই ব্যাপারে কমেন্ট করার মতো তার যে সক্ষমতা, এটা আপনারা খুব দ্রুতই এখন জানবেন, আমি ব্যাখ্যা করব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে অলরেডি যারা জয়েন করেছেন, যে এম আই লাউড অ্যান্ড ক্লিয়ার? আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তাহলে একটু কমেন্টে যদি কেউ একজন লেখেন। ওকে, আমরা একটু দেখি। ওকে, আমার ধারণা আমাদের লাইভটা অনেকেই শুনতে পাচ্ছে। সো বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত হান্নান মৃধা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা রাইট নাও দিস ইজ এ টক অফ দ্য টাউন। অনেক মৃধা মাগুরা থেকে লিখেছে, মাগুরা থেকে দেখছি, অ্যান্ড অনেক কনফার্ম করেছে যে আমাদের কথা শোনা যাচ্ছে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, এটা রাইট নাও খুবই চর্চিত একটা টপিক, এবং বলা হচ্ছে যে অনেককে এই ঘটনাটি স্তম্ভিত করেছে। আমরা অনেকেই জানি যে আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যখন 9 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার ছিলেন, তখন আপনি তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সো তার ব্যাপারেই আজকে আমরা কথা বলবো, কারণ যেটা আমরা টক অফ দ্য টাউন বলছি এবং শক অফ দ্য ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট রেজিম ইজ দ্যাট, যে এই রেজিমে এসে আমরা একজন রিটায়ার্ড মিলিটারি অফিসারকে, যিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, তাকে সকল ক্যান্টনমেন্টে পার্সন নন গ্রাটা বা পিএনজি বা বাংলায় যাকে বলা হয় অবাঞ্ছিত ঘোষিত করা হয়েছে। তো আমরা আপনার কাছ থেকে দুটো প্রশ্ন করব এই ব্যাপারে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, একজন সামরিক কর্মকর্তা, একজন মিলিটারি অফিসার যখন তার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তার জীবন এবং যৌবনের দীর্ঘ সময় সেনাবাহিনীর জন্য ব্যয় করার পর স্বাভাবিক অবসরে যখন যাবার পর যখন তাকে কোনো কারণে পিএনজি করা হয়, তখন সেটা একজন অফিসারের জন্য কতটা মর্মবেদনাদায়ক হয়। এই প্রশ্নটিতে যাবার আগে আমি আপনার কাছে যে দ্বিতীয় প্রশ্নটা করতে চেয়েছিলাম, সেটা শুরুতেই আপনার কাছে আনসার জানতে চাইব। সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে আপনি ব্যক্তিগতভাবে কতদিন ধরে চেনেন এবং কেমন অফিসার হিসাবে, কেমন কমান্ডার হিসাবে আপনি তাকে মূল্যায়ন করেন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা স্তম্ভিত হওয়ার মতো ঘটনা। ব্রিগেডিয়ার হাসান নাসির ফ্রম জেনারেল ক্যাডেট কলেজ, যে ক্যাডেট কলেজে আমার পরিবারের সদস্যরাও আছে, এবং হি ইজ এ গানার অফিসার, আই এম টু। বাট তার মতো একজন আউটস্ট্যান্ডিং অফিসার বাংলাদেশ আর্মিতে থাকা, ইট ইজ এ মেয়ার, আমি বলবো যে এলিমেন্ট অফ লাক। আমি শুরু করি, সে একটা কোর্স করতে গেছিল পাকিস্তানে, লোকেটিং কোর্স। আফটার কামিং ফ্রম দেয়ার, দি সিজিএস অফ পাকিস্তান আর্মি সেন্ড এ রিপোর্ট অ্যাবাউট দিস কোর্স রিপোর্ট, অ্যান্ড আমাদের বাংলাদেশের জেনারেল নুরুদ্দিন তখন সিজিএস ছিলেন, হি রিসিভ দ্যাট লেটার। তো এই চিঠিটা রিসিভ করার পরে জেনারেল নুরুদ্দিনের পোস্টিং হয় 24 ডিভিশনের জিওসি হিসেবে। আমার তখন পোস্টিং ছিল চিটাগং 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে।
তো উনি ওই চিঠিটা সিজিএস থাকা অবস্থায় ফরওয়ার্ড করে দিয়েছিল জিওসি 24 ডিভিশনকে। তাই কিছুদিন পরে উনি যখন পোস্টিং আসে ওই চিঠি উনি আবার পান। হি ফরওয়ার্ডেড দিস লেটার টু দি ইউনিট ফর লেটিং আদার্স টু নো, যেখানে সিজিএস অফ পাকিস্তান আর্মি লিখেছিল, ইট অ্যাপিয়ার্স টু মি the officer has done this course somewhere else again, before. We are very much thrilled to know that. হাসান নাসির অনেকেই তার সম্বন্ধে কিছু মন্তব্য করে, এভাবেই করে যে he generates fairness in the mind of the officer, but বাস্তবে he compromises with nobody about professional matter, about gunnery, honesty and integrity. But some corner কিছুদিন আগে একটা অ্যালিগেশন আনছিলেন ওনার এগেইনস্টে, I'm too junior to utter this, and more so he was also my commandant, so but allegation is allegation, and এটা হচ্ছে যে স্টাফ কলেজে নাকি he did something. Oh, let me say, I was doing then UCSC from in Sylhet. সেখানে তার কোর্সমেট ছিল মেজর ফাতা SSC 4 এর, আর SSC 6 এর ছিল একজন ব্রিগেডিয়ার, স্যারের নামটা ভুলে যাই, রাজশাহী ক্যাডেট কলেজ। তা উনার লেখার খাতাটা ওই মেজর ফাতা এবং অন্যরা দে ওয়ার সিইং ইট। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ইন দ্য সেন্স যে ইটস নট, আই এম নট উইল লুজ এনিথিং। তো ওই খাতাটা টেবিলের পরে ছিল, তারা ওইটা দে স ইট। হাসান নাজির স্যারের খাতা আরেকজন দেখি। হ্যাঁ, এটা তো ইট হ্যাপেন্ড ইন কেস অফ মি অলসো। আমি যখন করছি তখন আমার বন্ধু, আই ডোন্ট নেম হিজ নেম, সে বলে যে দোস্ত একটু দেখাও তো। তা আমি এই খাতা রেখে আমি লিখছিলাম। আমাদের ডিএসসি SSC 4 এর একজন, ওই তাদেরই কোর্সমেট, হি লেটার অন হি আন্ডারস্টুড এন্ড আস্কড মি হাউ ওয়াজ দ্য কোঅপারেশন। আই সেড স্যার ইট ওয়াজ নাইস। এটা কিন্তু আমাদের আর্মিতে খুব সিরিয়াসলি দেখা হয় না। এই জন্য করছিল যে আমাদের আর্মিতে আর্ম সার্ভিসের ভিতরে একটা এরকম থাকে, একটা পার্সিয়ালি থাকে। প্লাস হাসান নাসিরের ডিএস ছিলেন যিনি মেজর শাবাব আশফাক, হি ওয়াজ ফ্রম জিনেভা ক্যাডেট কলেজ, ফার্স্ট এন্ট্রি। তো ওই বিষয়টা হ্যান্ডেল করার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছিল। অনেকেই বলে যেহেতু হি ফ্রম জিনেভা ক্যাডেট কলেজ, এখানে একটু পার্সিয়ালিটি হয়েছিল। বাট শাবাব আশফাক স্যার ওয়াজ মাই অ্যাডজুটেন্ট অলসো ইন দ্য মিলিটারি একাডেমি। আই মাস্ট টেল ইট, আমাদের পাসিং আউট প্যারেডের সময় আমার বেল্ট হঠাৎ করে আমার স্টাফ এসে বললো, তমজিদ স্টাফ গানার আর কি, সে বলে যে আমার বেল্ট হাত সাহেব আপনার বেল্ট লুজ কেন? তা জেনারেল সাহাব তখন পিছনে ঘোড়ার পিঠে বসা ছিল। তা আমি বললাম স্টাফকে একটু ফান করেই, স্টাফ আমি বেল্ট লুজ করে এটা অ্যাডজুটেন্ট জানে, কিন্তু আমি বুঝতেই পারিনি যে আবার পিছনে সাবাবার শখ চালু হয়েছে। উনি ওনার মাজার বেল্ট খুলে আমাকে এমন জোর একটা বাড়ি দিল, আমি আমার শরীরের ভিতরে একটা স্পার্ক হয়ে গেল। তাকায় দেখি যে সাবাবার শখ। আই সেড সরি স্যার, বাট হি ইজ লাইক মি সো মাচ that he remembers when he was PS2 generation also. এই কথাটা আমি এই জন্যই বলছি যে এই যে ফিলিংসটা among the cadet college, among the area, এটা হয়েছে, হবেও বটে। বাট তবে আপনি যখন টুয়াইসি ছিলেন, হ্যাঁ, এবং তখন যখন হাসান নাজির স্যার সিও ছিল, perhaps it was his second or third command. No, it was fourth command, third or fourth command তার জন্য 3 field, তারপরে 8 ফিল্ড, 9 ফিল্ড, এরকম মানে 3rd 4th কমান্ড ছিল আর কি। আমি আমার তখন যশোরে পোস্টিং। আসলে আমার এখন আপনারা দুইজনই আর্মিতে মোটামুটি স্ট্রেট টকার এবং ট্রুথ টকার হিসেবে পরিচিত, তাহলে একই ইউনিটে CO2IC দুইজন ম্যাচ করতে হবে। এখানে একটা ঘটনা আছে, আমার 2IC পোস্টিং হয় নাই ইভেন আফটার কমপ্লিশন অফ 18 years of service. That was a miracle. Okay. I wrote dear to my chief of army staff, General Mahbub. So I'd like to know why I'm not posted as 2IC in artillery unit, where I commanded then
5 rifle battalion in 5 different places, BDA battalion. তা উনি আমায় শুধু বললেন ওয়েল ইট উইল বি সিন। তারপরে ব্রিগেডিয়ার কালাম সাহেব, না ব্রিগেডিয়ার মাগুরা বাড়ি ওনার, উনি কালাম সাহেব নাকি, হ্যাঁ কালাম সাহেব রাইট, উনি তখন MS ছিলেন। উনি হি ওয়েন্ট টু যশোর টু অ্যাড্রেস দি অফিসার অফ দি যশোর ক্যান্টনমেন্ট। তা উনি আমি তখন পোস্টিং ওখানে। আফটার সিইং মি হি থট দ্যাট আই এম গোইং টু আস্ক এ কোশ্চেন টু হিম ইন দি সিনেমা হল, যেখানে আমরা কথাবার্তা বলবো। হি কল মি উইথ দি পারমিশন অফ মাই GOC জেনারেল কবির, যে স্যার ইফ ইউ অ্যালাউ মি টু টক টু হান্নান মির্জা বিফোর আই গো ফর দি সেশন। তারপরে হ্যাঁ বলো। তা উনি আমাকে বলছে, হান্নান তুমি আমাকে প্রশ্ন করে না, তো উত্তর আমি দেবো, এনে দিয়ে দিচ্ছি, তোমার পোস্টিং আমি টুয়াইস হিসেবে অলরেডি অ্যাপ্রুভ করে আসছি। আমি স্যার আমি তো প্রশ্ন মানে কি আমি জানতে চাই, হয়তো জানতে পারি যে হোয়াট আর দ্য ওয়েলফেয়ার ইউ আর গোয়িং টু ডু ফর দ্য আর্মি। যাই হোক, তারপরে আমি জানলাম যে আমার পোস্টিং হয়েছে 9 ফিল্ড আর্টিলারিতে, ঘোলাহাটিতে, হ্যাঁ ঘোলাহাটিতে। I was asked by somebody, are you going to join there? I said, why not? But do you know, the Hezbollah has a plan, that both of you will fight together and both of you will go out for the army. I said, let's see. I was there on the first day of joining in the unit. আমি ওনাকে পাবলিকলি মানে কি ইন দি মেস, ফিল্ড মেস, I asked him, sir, what is your, মানে আপনার কত নম্বর কমান্ড এটা? তিনি বললেন আমার 3 নম্বর কমান্ড। আমি বললাম স্যার আমার তো টুয়াইস হিসেবে ফার্স্ট পোস্টিং হয়েছে, দো আই কমান্ডেড 5 ব্যাটালিয়ন ইন ডিফারেন্ট প্লেসেস BDR এর। তা আমি আশা করবো স্যার আপনি পাকিস্তানি সিওদের মতো স্যার আসবেন, টিবেরেক খাবেন আর চলে যাবেন, I will command the unit. He was so nice. He said, okay. And to be very frank, my best service was in 9 field artillery. He gave a free hand to me. এবং ফ্রি হ্যান্ড করতে করতে আমি beside the professional matter, administration matter, to an extent, setting up a আন্তনগর ট্রেন ইন খোলাহাটি, নাম্বার 1 আন্তনগর বাস ওখানে আনা, আমাদের সোলজারদের ওই টিকিট দিয়ে 10 টাকা করে নিত স্টেশন মাস্টার, ইট ওয়াজ স্টপ। এবং ইট ওয়াজ নট অনলি ইন ইট, হোল এরিয়া ওয়াজ ভেরি হ্যাপি যে আন্তনগর GOC জেনারেল হাসান নাজমুল আমিন, he passed the order to Colonel Admin Colonel Akbar Akhtar from Federal Cadet College, engineering officer, তাকে বললো যে আকবর তুমি একটা স্টেশন অর্ডার করো যে টুয়াইস 9 ফিল্ড হান্নান মির্জা has done this thing, and it was like that. I enjoyed my tenure and serving with him, but the day he came, he wrote my SCR. Oh. তা আমাকে উনি বললেন যে টুয়াইসি লেট মে বি, আমাদের দর্শকদের জন্য একটু বলি, অফিশিয়াল হ্যাঁ এসিআর যারা বুঝবে না, এসিআর মানে হচ্ছে যে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বাৎসরিক প্রতিবেদন একজন অফিসারের পারফরম্যান্স। উনি আমাকে বললেন আই উইল বি ফর্মাল ফর 5 minutes উইথ ইউ ইন দিস ম্যাটার। ওকে, তারপরে উনি আমাকে পড়তে দিলেন, পড়তে দেওয়ার পরে উনি বললেন যে আই হ্যাভ নট গট দিস মার্ক ফ্রম মাই কমান্ডার। I said, sir, have you done mercy to me? No, it's not a mercy. It was more than 124 possibly mark. That was the highest mark when one got it. I tell you very frankly, Hassan Nasir is a commander. তার আন্ডার কমান্ডার তো এনজয় করে, এটা মানে আনপ্যারালাল। আপনি আপনার টেনিয়রেই তো উনি একবার বোধহয় চাকরি বাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। না, ওটার থেকে ওখানে না, এটা উনি চাইছে যখন ওই BDR ইনসিডেন্টের পরে যখন উনি নোট অফ ডিসেন্ট দিলেন একবার, সরি কারেক্ট, আমার ইউনিটে একটা সার্জেন্ট ছিল হারুন, তার নাম, সে আমার আগের 26 ফিল্ডে চাকরি করতো, তাকে আমরা পাঠাইছিলাম একটা ওই যে ফটোকপি মেশিন ঢাকাতে রিপেয়ার করার জন্য, সে ওইটা ঢাকায় এসে বিক্রি করে দেয়। তার বাড়ি হচ্ছে কি ওই আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব ভাইস প্রেসিডেন্ট, ওই এলাকার বাড়ি তার। তা বিক্রি করে দেওয়ার পরে হঠাৎ করে বলে আমাকে হাইজ্যাক করে নিয়ে গেছে সকাল 10টার সময় সায়েন্স ল্যাবরেটরি থেকে। যেহেতু হারুন ওয়াজ দি সোলজার অফ মাই ইউনিট, ফর্মার ইউনিট 26 ফিল্ড আর্টিলারি, সো আই বিকেম ভেরি অনার্ড উইথ হিম যে 26 ফিল্ডের কোন সৈনিক এই কাজ করতে পারে না, অন্তত ইফ আই এম অ্যারাইভ। এত আমার পপুলারিটি সেখানে ছিল। আমার সিএস হলো রাশেদ লস্কর, এ দাদার দিয়েছে জান্নাত
I could not judge you when you were with me. I'm sorry. I said, no, sir. However, তারপরে ওরে আমরা no, he cannot be allowed to be in the army. তখন আমি বললাম যে কি করা যেতে পারে, আমি আগে দেখিনি ওর র্যাঙ্কটা সাবস্ট্যান্টিভ কিনা। I made a phone call to Central School, না ওরটা সাবস্ট্যান্টিভ না, মানে কাঁচা। তাই চার্জশিট করলে he will be demoted to the rank of corporal, and corporal চাকরি চলে যাবে, না বয়স কমে যাবে, he will be off. And we conveyed this to our commander. Commander ছিল তখন ব্রিগেডিয়ার আমিনুল করিম, রাজশাহী ক্যাডেট কলেজ। later on general he became lieutenant general. Okay. He is lieutenant general. তখন ওনাকে বলেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিলাম। কিছুদিন পরে জানলাম যে ওই হারুন wrote an application to Prime Minister Sheikh Hasina. again Hasina? হ্যাঁ, হাসিনা তখন প্রধানমন্ত্রী। আচ্ছা আচ্ছা। তার কাছে অ্যাপ্লাই করেছে, তারপর অফিসার করা হয়েছে, এবং সে এমনও বললো যে আমরা দুইজনই ওই এন্টি আওয়ামী লীগ টাইপের অফিসার ইন দি ইউনিট। দ্যাট তার বুস্ট পাইল সে। তখন ওখানে আমার প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি ছিল সাফায়াত, অর্থাৎ শহীদ রাজেশের ছোট ভাই, এসএসসি টু ব্রিগেডিয়ার সাফায়াত। ও এটা পেয়ে ওই চিঠিটা প্রধানমন্ত্রীকে দেখানোর পরে প্রধানমন্ত্রী ওই তার ভাই যে শহীদ সাফায়াতুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম, উনি শেখ হাসিনার কাছে লেখার পরে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজকে লিখে দিলেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তখন জেনারেল মুস্তাফিজ করলেন, উনি ডিভিশনাল কমান্ডার জিওসি জেনারেল আহসান নাজমুল আমিনের কাছে লিখে দিল যে টু টেক হিম ব্যাক ইন দি আর্মি। মানে স্যাক্ট কর্পোরাল, হ্যাঁ, ডিসমিস ফ্রম সার্মার কোর্স চাকরিতে আমি চলে গেল সে অ্যাজ কর্পোরাল। তাকে বললো ওকে ইউনিটে ইনক্লুড করতে বললো। তখন সেম ইউনিট, হ্যাঁ সেম ইউনিটে। ওকে। তখন হাসান নাসির মানে উনি তখন অফিসে যাবে এই মুহূর্তে, বা অফিসে যাবে এই সময় চিঠিটা এসে হাজির আমাদের ইউনিটে থ্রু ডিভ হেডকোয়ার্টার, ব্রিগেড আর্টিলারি হেডকোয়ার্টার। উনি আমাকে ফোন দিল, আমি ফোন দিন ধরলাম, টুয়াইসি তুমি কোথায়? আমি রেডি হচ্ছে আসার জন্য। শোনো, আই হ্যাভ পুট আপ মাই ইউনিফর্ম। হোয়াই? বলে সিন্স হারুন ইজ টু বি টেকেন ইন দি unit back in the I cannot stay as CEO. I said, where are you now? I am in the mess. আপনি কি ড্রেস পরে আছেন? বলে ট্যাক্স স্যুট। বলে বি দেয়ার ইন ট্যাক্স স্যুট, ডোন্ট গো টু ইউনিট, আই এম গোইং টু ইউনিট। আমি ইউনিফর্ম পরে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ব্রিগেড আর্টিলারিতে টু মাই কমান্ডার। আমি স্যার এরকম একটা চিঠি আসছে স্যার, আপনি আমাকে পাঠাইছেন স্যার অ্যাজ এ পোস্ট অফিস। হোয়াট ইজ ইউর রোল স্যার? দেখো আমার পাঠাইছে ডিবেট কোর্টার থেকে, কাল যদি চিঠি আসে আমার নামে যে হান্নার মধ্যে তুমি off from the army, what you will do? You just oblige with that? তুমি এরকম নিচ্ছ কেন? না, তার মানে স্যার আপনার কাছে তো অনুমতি নিয়েই আমরা হারুনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, বিকজ হি ইজ এ থিপ এন্ড হি ইজ নন টু বি থিপ দেখে। তখন উনি বলে, আমি স্যার আর স্যার স্যার আপনি আমার সিও কে একটা এক্সপ্রেশন কল করেছেন কেন? Do you think that you are the only popular commander? My CEO is equally popular in the unit. It will be seen by head clerk. Adjutant will come to know it. আপনার যদি কিছু বলার থাকে, call him in the office and tell him. তখন উনি বললেন, হান্নান দেখো তোমার মধ্যে তো ম্যাচিউরড লোক এখানে কম আছে, আমার বিএম বা ডিকিউ কখনোই আমার এই ধরনের কোনো কথা করে নাই। আমি ইজ নাইস ম্যান, হি জাস্ট সেড, স্যার নেক্সট টাইম স্যার আর করেন না স্যার, স্যার ওই চিঠির উত্তর আমি দিচ্ছি স্যার, আমার সিও তো লিখবে না স্যার, আমি লিখছি স্যার, আপনি যদি ফরওয়ার্ড করে দিন স্যার। তুমি কেমনি লাগবা? আমি লাগবো আমার সিও এওডি, হি উইল গো টু সিএমএস। আমি বললাম, বলে আমি লিখলাম চিঠি। আমি যে চিঠি লিখলাম অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে দিস কর্পোরাল ওয়াজ আ সার্জেন্ট, হি ওয়াজ মাই সোলজার ইন 26 আর্টিলারি, এবং সে এই কাজটা করেছে দিন 10টার সময় সায়েন্স ল্যাবরেটরি থেকে ভ্যানের থেকে আমাদের পিপিসি মেশিন জোর করে নিয়ে গেছে। ইট ক্যানট বি, হি হ্যাজ জাস্ট লাইড। আপনি সম্মতি দিয়েছেন স্যার, আর আজকে আবার সম্মতি দিচ্ছেন তার নিয়োগ করার জন্য স্যার। Do you think that we should stay in the unit? So তুমি কি করতে চাচ্ছ? আমি চিঠি লিখতেছি স্যার, you will forward it to debate quarter. So the CEO will be on AOD, absent on duty. Accordingly, I wrote a letter to debate quarter. আমার কমান্ডার সেটাকে জাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, উনি আর কিছু লেখেন নাই, ফরওয়ার্ড করে দিয়েছে। ইট হ্যাজ গন টু ডিবেট কোয়ার্টার, জিওসি দেখছে এটা। জিওসি এর আগে একটা ঘটনা ছিল, জিওসি আমাদের ফায়ারিং এর সময় যখন গেছিল, তো ফায়ারিং এ যাওয়ার সময় আমাদের ওই হাটাদারিতে উনি তখন আর কি বললেন যে শোনো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ডিবেট কোয়ার্টারে,
তোমরা অ্যাক্সিডেন্ট করো না, 10,000 টাকা দিয়ে যাচ্ছি, তোমরা এই পৃথিবী খাবা, ইউনিটে যে ফাইন। আসার সময় আমার সিও কমান্ডারকে বললো যে আমি একটু স্যার ঢাকায় নেমে যাব, ওনার ফ্যামিলি ঢাকায় থাকতেন আর কি। হান্নান উইল টেক দি ইউনিট টু খোলাহাটি। হি গেভ কনসেন্ট, বাট সামহাউ জিওসির নলেজে অন্যভাবে দেওয়া হলো যে সিও হ্যাজ লেফট দি অপারেশনাল ট্রেন, মানে যদি অপারেশনাল ফায়ারিং এ যাচ্ছি আমরা, আর্টিলারি কোস্ট শুটিং তো আমরা ভাবেই নেই, বিকজ যুদ্ধ করি বা না করি কোস্ট শুটিং আমাদের জন্য ইটস এ প্রাইড, আমরা সেভাবেই নিয়ে আসতেছি। আমার বিশ্বাস অল আর্টিলারি এন্ড গানার অফিসার এভাবেই নেয়, আমরা সেভাবে নিয়েছি। তখন এটা উনি ধরে রাখলেন যে জিওসি তে সিও হ্যাজ লেফট দি ইউনিট, হি হ্যাজ গন টু ঢাকা, উনি মনে রাখলেন। মনে রাখার পরে হঠাৎ করে জিওসি বললেন যে তোমাদের বড়খানা দাওয়াত করলাম, না আমি দাওয়াত খেতে যাবো না, তোমরা খেয়ে নিও। তখন আমার একটু মনে স্ট্রাইক করলো যে জিওসি আমাদের বড়খানায় আসবে না, উনি 10,000 টাকা দেশে। I told my friend Colonel Awal, AQ Awal, I want to meet the GOC. কেন দোস্ত? বলে আমি আসবো, এসে বলবো। তখন জিওসি কে বললো স্যার 2IC9 ফিল্ড আসছে স্যার আপনার সাথে দেখা করতে। কেন? স্যার 10,000 টাকা আপনি দিয়েছিলেন স্যার, ওটা ফেরত নিয়ে আসছে ও। ওয়াই? না স্যার ওই এসএম বলছে যে স্যার যে টাকা জিওসি আমাদের সাথে খাবে না, সে টাকা আমরাও খেতে পারি না। আই জাস্ট পাস দি পিলো অন মাই এসএম, কারণ আমি জানি এই আর্মিতে এসএম কত গুরুত্বপূর্ণ টু দি জিওসি এন্ড আদার্স। আমার ডাকছে আসতে বলো, হানান তুমি টাকা ফেরত নিয়ে আসছো কেন? আমি স্যার আমার এসএম বলেছে যে স্যার জিওসি সাহেব বোধহয় আমাদের প্রতি নাখোশ স্যার, তাহলে স্যার আপনি আমাদের বড়খানে আমাদের সাথে খাবেন, অথচ আপনি বলছেন যাবেন না স্যার। সেদিন এসএম বলছে স্যার টাকাটা ফেরত দিয়েছেন স্যার, আমরাও খাবো না, স্যারের সাথে আমাদের দেখা হবে না। আমি যাবো, তুমি রেডি করো। তখন উনি আমাকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি ওকে বলো তো, why you CEO left the unit and he followed the train and come up to the হ্যাঁ। আমি বললাম স্যার আমি তো জানি আমার সামনেই সিও কথা বলতেছিল কমান্ডারের সঙ্গে, কমান্ডার gave him the consent, more so I thought my CEO was testing me whether I am capable to bring the unit from the firing range to unit sir. Yes, I am sure he understood. পরে অবশ্য উনি আমার অনেক প্রশংসা করার কথা বলেছেন। এটা লাগে আমাদের সাথে সম্পর্ক এরকমই ছিল। হাউএভার হাউ ওয়াজ হি যখন উনি আর্টিলারি ব্রিগেড কমান্ডার ছিলেন, সরি আর্টিলারি সেন্টার কমান্ডার ছিলেন ওয়াইসি রেকর্ড, হ্যাঁ ওই অবস্থায় তো জরুরি অবস্থা ছিল এবং চিটং পোর্টে বেশ কাজ করছিল। পোর্টের যে কাজ করেছিল ওখানে সেক্রেটারি ছিল আব্দুল মজিদ ফ্রম যশোর সেক্রেটারি, ওনার সাথে আমার একটু সক্ষতা মানে জানাশোনা ছিল। ওয়ান ডে আই আস্কড হিম যে স্যার you met an officer Brigadier Hassan Nasir, he worked with you, say something about him. বলে আউটস্ট্যান্ডিং অফিসার, আমি আর্মিতে যে এত প্রফেশনাল অফিসার থাকতে পারে এই নলেজই আমার ছিল না। আমরা জানতাম এরা তো প্যারেড পিটি বেশি করে, লেফট রাইট করে ইত্যাদি করে, কিন্তু হি হ্যাজ মেড এ মিরাকেল। এবং আনফর্চুনেটলি সেই অফিসারটাকেও কিন্তু আমাদের সেনাপ্রধান জেনারেল মঈন he did not promote him to the rank of general. যদিও আমি আমার একটা ভূমিকা সেটা পরে বলবো সে কথাটা, বাট তাকে প্রমোশন না দেওয়াটা তার লস হয়নি, লস টু দি আর্মি, লস টু দি আর্টিলারি, এটা গুলো একটা জিনিস। তারপরে কিন্তু হাসান নাসিরের উপরে কিন্তু রাগ কিন্তু কমে নাই। ইভেন উনি যখন পোস্টিং হয়েছিল ডিএমটি মানে এমটি ডাইরেক্টরেটে G1, আমার তখন পোস্টিং হয়েছিল লগ এরিয়াতে, তখন আমাদের ডিপিএস ছিলেন একজন ব্রিগেডিয়ার, নামটা মনে নাই, উনি হি ওয়াজ অলসো আফটার হিম, যে কি করে একটা চিঠি থেকে ধরাই দেওয়া যায়। হঠাৎ করে উনি একটা অ্যাডভাইস করলেন যে the CO to be advised to be tactful while dealing with the under command. আমি তখন লগ এরিয়া থেকে I took the initiative, I said sir please return this letter. Then I narrated the soldier Sergeant Harun, he was very disciplined. যদি ডিসিপ্লিন সে থাকতো তাহলে সিওর বিরুদ্ধে অভিযোগ থাকলে he could go to commander and could ventilate his mind. He has not done it. He did not have confidence on the commander. He could go to GOC. He has not gone to GOC. He had no confidence on the GOC. He went to Chief of Army Staff. তাও সে করে নাই, ডাইরেক্টলি সে প্রধানমন্ত্রীকে লিখেছে। ওর যদি সুযোগ থাকতো, লিখে দিয়েছি, সুযোগ থাকলে ও জাতিসংঘে চলে যেত। এই ধরনের সৈনিকদের যদি প্রশ্রয় দেওয়া হয় সেনাবাহিনীর শৃঙ্খলার মানদণ্ডে ধস নামবে এর কোনো সন্দেহ নাই।
লিখে দিলাম যে যে হাসান নাসির শুড নট বি সার্ভড উইথ এনি মোর লেটার লাইক দ্যাট, তাহলে দেন আই সেড যে জাস্টিস একজনের ফাঁসির অর্ডার দিতে পারে, সেই আসামির মহামান্য রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করতে পারে, মহামান্য রাষ্ট্রপতি তাকে মাফ করে দিতে পারে, কিন্তু জাস্টিসের প্রতি কতদিন প্রেসিডেন্ট কিন্তু কোনো শাস্তি দিতে পারে না। এইটা যখন আমি লিখে দিয়েছিলাম, আমার কমান্ডার ছিল, যে নাম বলতেছিলাম আমি, সে বললো কি হান্নান এই চিঠিতে আমাদের সাইন করায় না। আমি স্যার আপনি স্যার অফ যান স্যার, আমি লিখে দেবো এওডিতে। আমি আবার এওডিতে সাইন করে দিয়েছিলাম আমি, বাট আই ডিড নট অ্যালাউ দি আর্মি হেডকোয়ার্টার টু টাচ মাই সিও। প্রশ্ন আসতেই পারে হু আই অ্যাম, বিকজ আমি তাকে দেখেছি, আমার সিও যদি আমাকে প্রোটেকশন দিতে পারে, আই এম ইকুয়ালি টু গিভ প্রোটেকশন টু হিম টু। আজকে তাকে এই যে পার্সোনাল নন গ্রেটা করেছে কি জন্য আমি জানি না। আই থট আফটার শেখ হাসিনা হ্যাজ লেফট দিস কান্ট্রি, এই বোধহয় পিএনজি আর এদেশে এই আর্মিতে হবে না। কিন্তু আমি খুব শকড হয়েছি, আমি খুব কষ্টও পেয়েছি। আমি জানতে চাই কেন, কি কারণে হয়েছে। হাসান নাসির সম্বন্ধে আরেকটা কথা, অনেকে বলতো তো হাই নোজ। আপনি তো স্যার অনেকদিন আর্মিতে ছিলেন, পিএনজি হলে কি মানে কারণ বলে দেয় কি কারণে পিএনজি? আমার তো জানার ইচ্ছে থাকতেই পারে কেন হয় নাই, আমি আমার কথাই বলতেছি। আমি না, চিঠিতে কি ওরকম থাকে? চিঠিতে ওরকম লেখা নাই, বাট আনটোল্ড সাম স্টোরি, কথা গল্প করে। আমি তো 10 বছর আমি ফ্রিডম ফাইটার হিসেবে 10টা বছর সেনাকুঞ্জে আমাকে দাওয়াত করে নাই। আমি চিঠি লিখছি আমার সেনা প্রধানের কাছে, ভেরি ফাইনেস্ট সেনা প্রধান, সে স্যার আপনারা কিন্তু আদালতে যেতে হবে একদিন, লিখিত যে আমি একজন মুক্তিযোদ্ধা, এই আর্ম ফোর্স দিয়ে কিন্তু সম্মিলিত ভাবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবাই যুদ্ধ করেছে, আমরা এক পক্ষে ছিলাম আর এক পক্ষে ছিল। সেই দিনে আমাকে যেতে দেওয়া হয় নাই। ওখানে আমরা কি খাই? একটা আপেল খাই, একটা সামোসা খাই, একটা সিঙ্গারা খাই, একটা কলা খাই, আর একটা কাপ চা খাই। আমি বাড়িতে খাইতে পারি। আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি 1990 সালে এরশাদ সাহেবের পতনে ঘটাইছিল 0 পয়েন্টে, আজকে তোমাকে দাওয়াত করছে না কেন? আমি কোনো উত্তর দিতে পারি নাই। এই কারণেই কিন্তু আমি বলছি, স্যার আপনি একদিন কিন্তু আদালতের সম্মুখীন হবেন স্যার, এই আমাদের দাওয়াত না করার জন্য। তারপরে উনি লিখছিল চিঠি লেখার পরেও কিন্তু ডিজিএফ থেকে একজন আকবর ছিল, জেনারেল আকবর, ওরা আমারে কিন্তু দাওয়াত করে নাই। এরপরে আর এক সেনাপ্রধানকে আমি লিখছিলাম, শফিকের কাছে, জেনারেল শফিক, সে করলো কি যশোর ডিভিশনে লিখলো, চিঠি লিখলো যে হান্নান মির্জাকে দাওয়াত করা হোক যশোর ক্যান্টনমেন্টে, ওই আর্ম ফোর্স যেতে। 14 বেঙ্গলের অ্যাডজুটেন্ট আমাকে ফোন দিল, স্যার আমি অ্যাডজুটেন্ট 14 বেঙ্গল, স্যার আমাদের স্যার যশোরে স্যার সেনানিবাসে স্যার ওই আর্ম ফোর্স দিয়ে হবে স্যার, আপনার বাড়িতে মাগুরা, স্যার ম্যাডামকে নিয়ে স্যার আপনি আসবেন স্যার। আমি বললাম যে তুমি এই আদেশ কোথায় পেয়েছো? তো স্যার ডিবের থেকে দিয়েছে না আর্মি থেকে দিয়েছে? আর্মি থেকে আসছে। বলে আমি থাকি তো ঢাকায়, এইখানে আমি যদি কোনো ঘটনা ঘটাই ঢাকায়, এতে এখানেও করতে পারি আমি সেটা। টেল ইউর সিও আই এম নট কামিং দেয়ার, রাদার আই এম গোইং টু রাইট ইট ডাউন। আমি কিন্তু চিঠি লিখছিলাম। তারপরে যাও অনেকদিন পরে আমি এই আর্মিটা এরকম কেন হয়ে গেছে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইফ আই এম ফানি আই ক্যান বি ফানি উইথ এনিথিং। তাহলে আমাদেরকে এভাবে হিউমিলেট করার কি কারণ আছে? আমি যদি এখন বলছি সেই সমস্ত চিফ অফ আর্মি স্টাফরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস দায়িত্বে যারা আছে তাদেরকে যদি আমি লিখি যে আমাকে ছোট করা হয়েছে আমার সন্তানের সামনে, মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও আমি আর্ম ফোর্স যেতে আসতে পারি নাই, হাসান নাসির ওয়াজ ওয়ান অফ দেম অলসো। তাকে সে কিন্তু এবারও চিঠি পাই নাই, এবারও দাওয়াত পাই নাই। হোয়াট ইজ দি ফল্ট উইথ হিম? এটা খুব দুঃখজনক। আমি আশা করব যেভাবেই হোক না কেন এটা খুব কষ্টকর। আমরা চেয়েছিলাম যে আফটার ডিপার্চার অফ শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই আর্মি আর কখনো বৈমত্যশীল আচরণের শিকার হবে না। আমি জানি না কার প্ররোচনায় বা কার উদ্দেশ্যে কিভাবে করা হয়েছে। আর আমি বিশেষ করে আমার বর্তমান সেনাবাহিনী প্রধান সম্বন্ধে আমার অত্যন্ত উচ্চ ধারণা আছে। এই 5ই অগস্টে সে যে পরিমাণ সাহস এবং যে পরিমাণ সতর্কতা অবলম্বন করে এই পরিস্থিতির মোকাবেলা করেছে, আমি 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 খুব আশ্চর্য হই, হাউ ক্যান ইট হ্যাপেন? জেনারেল আজমি স্যারকে তো আয়নাঘর থেকে বের করার, ইয়েস ইট ইজ হি, হাসান নাসির, তারা আয়নাঘর থেকে বের করে পর্যন্ত নিয়ে আসছে ব্রাদার অফিসার হিসেবে। এবং অ্যানাদার অফিসার, আমি তাদের প্ল্যাটুন সার্জেন্ট ছিলাম, সোর্ট অফ অনার অফ এ কোর্স, 5 লং কোর্সের। আমাদের জানি না যে আমরা
আর্মিতে এগুলো হয়, বিডিআর-এ, পুলিশে। পুলিশ তো কখনো পুলিশের বিরুদ্ধে করে না। এই যে 5ই আগস্টের পরে অন 6th আগস্টে 75 জন পুলিশ অফিসারের এএসআই থেকে অ্যাডিশনাল আইজি হয়ে গেল। 376 ব্রোকারদেরকে পদোন্নতি দিয়ে ফেললো। ওরা কি করে ফেললো 5 তারিখ থেকে 3 দিনের মধ্যে? আর হোয়াট আর্মি হ্যাজ ডান। উনি তো সেই আর্মিদের জন্যই তো, যদিও উনি মুভ করেছিল আর্মিদেরকে, আমাদের ব্রিগেড অফিসারদেরকে কিছুটা নিয়োগ করার জন্য বা ফিরে আসার জন্য, এটা থেকে এটা অপরাধ তো হয় নাই। তাদেরকে যদি এমপ্লয় করতে, ইভেন এখনো যদি এমপ্লয় করে আইন শৃঙ্খলা রক্ষার্থে, দে উইল বি অফ গুড ইউজ। বাট রিসেন্টলি আমরা ইকবাল করিম ভুঁইয়া স্যারের কিছু লেখায় দেখলাম যে তার সেনাপ্রধান শাসন আমলে বেশ কিছু ঘটনার ব্যাপারে উনি মন্তব্য করেছেন, এবং ইভেন এমন কথা বলেছেন যে সাম ভেরি সিনিয়র অফিসার জয়েন্ট বাকশাল or what to that effect. ইয়েস, এটা আসলে এটাও একটা কথা। আমরা বোধহয় সবাই এটা চিন্তা করি যে আমার সময় আমি কি কাজটা করেছি এটাকে সাপ্রেস করে অন্য কেউ কি করেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু হয় কি, এগুলো যারা করতে যায় তখন ওই যে ইফ ইউ আর আফটার মি সামবডি উইল বি আফটার ফর ইউ, এটাই কিন্তু হয়। জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সাথে আমার পরিচয় আসলে বিএমএ-তে। হি ওয়াজ এ ক্যাপ্টেন, কেম অ্যান্ড জয়েন অ্যাজ এ প্লাটুন কমান্ডার অফ 5th লং কোর্সে 13 প্লাটুন। ওই প্লাটুনের প্লাটুন কমান্ডার ছিল মেজর মুদাসসির হোসেন খান বীর প্রতীক ফ্রম জেনারেল ক্যাডেট কলেজ। প্লাস হি ওয়াজ টার্ম কমান্ডার অলসো। আপনি তখন ক্যাডেট? আমি তখন সার্জেন্ট। ওকে, আমি সার্জেন্ট। মানে কি, মানে ইকবাল করিম ভুঁইয়া স্যার ক্যাপ্টেন হিসেবে জয়েন করছে, মানে কি ওয়াজ হি পাকিস্তান কমিশন অফিসার? না না না, উনি এসএসসি 3। ওকে, এসএসসি 3 উনি তখন ওই প্লাটুন কমান্ডার হিসেবে জয়েন করছে, ক্যাপ্টেন হিসেবে জয়েন করছে, পরে মেজর উনি। তা আমাকে ওই জেনারেল মুদাসসির হোসেন খান, উনি জেনারেল ক্যাডেটের ফার্স্ট এন্ট্রি। তো উনি মানে বিএমএ-তে তখন আমার টার্ম কমান্ডার প্লাটুন কমান্ডার জানতো যে আমি ফ্রিডম ফাইটার। তো স্বাভাবিক কারণেই আমি তাদের একটু আই আর্ন দেয়ার লাভ অ্যান্ড এফেকশন, দ্যাট ইজ ট্রু। তো উনি আমাকে একদিন বললেন যে হান্নান, আমি তো টার্ম কমান্ডার প্লাস প্লাটুন কমান্ডার, লিটল বিজি, ক্যান ইউ লুক আফটার দি প্লাটুন অন বিহাফ অফ মি? শিওর স্যার। তো আই ইউজ টু মেনটেন দি নোটবুক like that and I used to follow him. So when Iqbal Karim Bhuiya joined there, তখন মেজর মুদাসসির খান বললো যে হান্নান you please brief the new platoon commander. তা আমার ওই ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম। তা he was little আমি হয়তো মানে মনে করছে কি ব্যাপার, why the সার্জেন্ট আমাকে ব্রিফ করবে কেন the platoon when a platoon commander. However, I went in the office in the close collar, I narrated him about the cadets এবং যেভাবে প্লাটুন করে, but he was happy. and আমার সাথে সম্পর্কটা কিন্তু এখনো বেঁচে আছে, সেই সম্পর্কটা আমাদের ভিতরে আছে এখনো। কিন্তু উনি যে কথাগুলো বলেছিলেন, বাকশাল জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, দ্যাট ওয়াজ অ্যান অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট মানে শেখ মুজিব, যে সমস্ত এই লেভেলের লোকরা সবাই বাকশালের সদস্য হবে। তখন তো তাদের কোনো অপশন ছিল না, দেয়ার নো অপশন। তাছাড়া শেখ মুজিবকে তখন সবাই কিন্তু ওভাবেই শ্রদ্ধা করতো, যদিও সেটা রক্ষা করার দায়িত্ব তার ছিল, সেটা উনি করতে পারেন নাই। যেমন শফিউল্লাহ তখন যে বলছিল, স্যার সেনাবাহিনীর সদস্যদের প্যারেড করার জন্য বুট নাই, সক্স নাই, শার্ট নাই, রক্ষী বাহিনী সুসজ্জিত ড্রেসে প্যারেড পিটি করে। তখন তিনি বলছেন, শোনো শফিউল্লাহ, বাংলাদেশে আমি পাকিস্তানি দানব সৃষ্টি করতে চাই না, দিস ইজ হার্ড ফ্যাক্ট। সেদিনই বলছি যে ওই সময়, বাট এগেন অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান আর্মির থেকে যখন আমাদের সিনিয়ররা বাংলাদেশে আসলো রিপিটেড হয়ে, কথাটা রিপিটেড ভালো লাগে না শুনতে, তখন জেনারেল শফিউল্লাহ অ্যান্ড খালেদ মোশাররফ not interested to take them back in the army, but General Zia and General Manzoor were interested to know, to build this army, new army, we need trained, disciplined and professional officers, যেটা পাকিস্তান আর্মির অফিসাররা ছিল। তখন General Shafeeullah and General Zia, both of them were taken in front of Sheikh Mujib. তখন ফার্স্ট General Shafeeullah ব্রিফ করলো as the chief of army staff, সেকেন্ড উনি বলছেন, স্যার আমরা এই নিউলি বর্ন কান্ট্রি, আমরা ফ্রেশ সোলজারকে দিয়ে এই আর্মি গড়ে তুলবো। তখন জেনারেল জিয়া বললো যে, স্যার the officer and soldier trained from Pakistan army, they are well trained, disciplined, well professional knowledge তাদের আছে স্যার,
আমরা এদেরকে দিয়ে যুদ্ধটা আমরা ওদের দ্বারাই কিন্তু করেছি। হি সেড ইট যে এই ওয়ার অফ লিবারেশন কিন্তু আমরা পাকিস্তানের প্রশিক্ষিত সেনা অফিসার এবং জেসিদের দ্বারাই কিন্তু করেছি স্যার। আমাদের ওদের দরকার আছে। শেখ মুজিব সাইটেড ফর জেনারেল জিয়া, আই এগ্রি উইথ জেনারেল জিয়া। সো এটা কিন্তু জানতো পাকিস্তানি অফিসাররা। এটাও একটা কারণ, অনেকেই বলে যে পাকিস্তানি অফিসাররা কিন্তু জেনারেল জিয়ার প্রতি অত্যন্ত মানে রেসপেক্টফুল ছিল, এটাও একটা কারণ। আমরা রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ দেখলাম একটা, ওই যুদ্ধে পাকিস্তান জিতলো এবং পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শালও করা হলো। ইয়েস, বাট তাদেরকে আর্মিকে তো 1 বছরের সিনিয়রিটি দেওয়া হয়নি। এটা আমি এগেন ইট ইজ আমি টু স্মল তখন ছিলাম, এখন আমি বুঝতে পারি এইটা দেওয়া কারণ ছিল একমাত্র ইন্ডিয়ান ট্রিক্স। এটা মানে আর্মির ভিতরে গ্রুপিং সৃষ্টি করে দেওয়া। আর্মিতে কিন্তু এ সিনিয়র ক্যান বি কি বলে এটাকে, মে নট বি প্রমোটেড, ক্যান বি সুপারসিডেড, কিন্তু ফর ফাইটিং এ ওয়ার যেখানে একজনের সুযোগ আছে আর একজনের সুযোগ নাই, বিকজ দে আর ইন দি কনসেন্ট্রেশন ক্যাম্প। সো তাদেরকে আনার পরে এই যে সিনিয়রিটি দেওয়ার পরেই কিন্তু ডিসপ্যারিটি স্টার্টেড। কিন্তু তখনকার সরকার প্রধান তারা ছিল, যে শেখ মুজিব তো বাইরে ছিল, ইন্ডিয়া বা পাকিস্তানে ছিল, তাদের আহমেদ শেখ, শহীদুল ইসলাম, ওনারা যদি চিন্তা করতেন যে এর পরিবর্তে তাদেরকে যদি একটা জায়গায় বাড়ি করে দিত, তাদেরকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিত, তাহলে আজকে এই আর্মির ভিতরে যে পাকিস্তানি গ্রুপ আর বাংলাদেশি গ্রুপ এই পার্থক্য হতো না। শেখ মুজিবুর রহমান সাহেব আসলে ওই যে আছে, আমরা ইতিহাসে দেখছি যে কিছু ক্যারেক্টার আছে সরকার টাইনে নামায় ফেলতে পারে। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে অনেকে ক্লেম করে যে সরকার প্রধান হিসেবে তার যে প্রশাসনিক অদক্ষতা এবং দূরদর্শিতার অভাব, সেই কারণে 74-এ নাকি একটা দুর্ভিক্ষ হয়েছিল এবং আলটিমেটলি হুইচ লেড হিম টুয়ার্ডস হিজ অ্যাসাসিনেশন ইন 1975। অ্যাকচুয়ালি ওই অ্যাসাসিনেশনটা অবশ্য পরে, কারণ দুর্ভিক্ষ তখন হয়েছিল 32,000 লঙ্গরখানা খুলেছিল। ওই লঙ্গরখানার খাবার তার দলের লোকরা লুটপাট করে খাইছিল। ওই ইতিহাসটা তো আমরা গত 15-16 বছর কেন ইট ইজ টোল্ড বাই মেনি, আমরা তো সব বলেছি। আমি ইভেন শেখ হাসিনা সবাই আমি বলেছি। 74-এ আপনি কোন ক্লাস? না, 74-এ আমি কেবল ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি। ইউ হ্যাভ ফ্রেশ মেমোরি অন দ্যাট। অ্যাবসলিউটলি। ওই সময় তো শুধু তাই না, ওখানে ওই যে আমির হোসেন আমু আছে না, ও ছিল লবণ মন্ত্রী, সব বেঁচে দিছিল। ওই বরিশালের গাছে লেখা থাকতো আমুরে আমু, আর কত খামু। 60 টাকা ছিল লবণের দাম, 2 টাকা ছিল চিনির দাম। মানুষ তখন ঝাল দিয়ে তরকারি পাকাইতে না, কারণ লবণ লাগবে, কিছু ওই চিনি দিয়ে পায়েস খেতে পারে বেশি করে। 71-এ তো এই যে তোফায়েল, তারপরে অন্যান্য যারা আছেন, তারা সবাই স্টুডেন্ট লিডার ছিলেন। এই স্টুডেন্ট লিডার দেওয়ার ডাকাত ইন 71 রানাঘাটে। আমি সিদ্দিকী ভাই মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট দান করুক। সে যে অরেটর, ইন্ডিয়ান প্যারেড গ্রাউন্ডে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন বক্তব্য দিয়েছে নুরুল আলম সিদ্দিকী, কলকাতার ইউনিভার্সিটির মেয়েরা তার কাছ থেকে মানে বিপ্লবী নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য খালি পাগল হয়ে গেছিল। সে যখন কথা বলতো, বা আমাদের পাঞ্জাবি এলাকা গুড়াইলে ঢেউ আসছে এইদিকে, আবার ডায়ালকে এরকম ঢেউ আসছে। এত বড় অরেটর সে ছিল। তুফাইল আহমেদ ফার্স্ট 27 বছর বয়সে সে এমপি হয়। এমপি হয় মানে কি, শেখ মুজিবের দ্বারাই। সেই এমপি হওয়ার সময় তার অপোনেন্টকে 3 দিন ঘরে আটকে রেখে দিয়েছিল, ইলেকশনের আগের দিন, ইলেকশনের দিন, পরের দিন। আমরা তো এখনো ওই যে 27-28 বছরের যে উপদেষ্টা দেখতেছি, একই রকমের কাজই করতেছে। ওরা লিটল বেটার দ্যান দেম, ওকে আমি মনে করি। কারণ ওরা তারপরে এখানে শুধু তাই না, রাশেদ খান মেনন, আব্দুল জব্বার খানের ছেলে, স্পিকার সাহেবের ছেলে, সে পাশ করেছিল বরিশালে। ওখানে হেলিকপ্টার ধরে তাকে নিয়ে আসতো শেখ মুজিব অর্ডারে, আসি বললো তুই ফেল। মুস্তাক আহমেদ সাহেব ফেল করলো ওনার এলাকায়, ওই যে মুরাদনগরের এলাকায়, ওখান থেকে তাহলে তুলে বলে তুই পাস। ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট। আসলে শেখ মুজিবুর রহমান তো ও ঢেউ তুলতে পারে, আন্দোলনের ঢেউ থামাইতে পারে না, পারে নাই। ওনার সন্তান বড় ছেলে শেখ কামালের বিয়ের সময় 80 ভরি মুকুট, সোনার মুকুট, ইট ওয়াজ প্রেজেন্টেড বাই আব্দুর রাজ্জাক টু সুলতানা কামালকে।
যখন মানুষ ওই অফিসার্স ক্লাবের ডাস্টবিনে কুকুর, কাক, মানুষ একসঙ্গে খেয়েছে। আমি তখন ওই 75-এ মেডিকেলে পরীক্ষিত ঢাকা মেডিকেল কলেজের ফজলেরাব্বি হলে, ওখানে আমার ভাইয়ের বন্ধু ফিরোজ ভাইয়ের ওখানে বসে আমি তখন দেখছিলাম ওই বিয়ের সময়, ওই সুলতানা কামালদের বিয়েটা হচ্ছিল বাড়িতে কিন্তু ফজলি ভাইয়ের সঙ্গে। তখনকার দিনে ধানমন্ডি 32 নম্বর থেকে ওই রাতে পর্যন্ত গাড়ি ভরা ছিল। মানে আমরা আশ্চর্য হয়ে গেছি কোথা থেকে এই গাড়িগুলো আসলো এরকম। তাহলে কি আমাদের পলিটিশিয়ানরা দুর্বল বলে আমাদের জনগণের দুর্ভাগ্য, নাকি আমাদের জনগণ দুর্বল বলে আমরা এরকম দুর্বল পলিটিশিয়ান পাচ্ছি বারবার? আসলে সবচেয়ে দুঃখজনক কি, আমাদের যারা পলিটিশিয়ান তারা তো শপথ নেয়, যখন শপথ পড়ে ওটা ওই স্পিকার বা যে শপথটা পড়ায় উনি যে বলে, ওরা যে কি ওরা বলে যদি হয় জানতে পারতে যে প্রত্যেকের মাইক্রোফোন দিয়ে কি বলতেছে সে, আমার বিশ্বাস ওরা বলার সময় উনি যেটা পড়ায় সেটা বলে না। তারা হলে এরকম হতে পারে না, এরা তো কমিট করে আসে। আর এরা, ওদেরও আমি দোষ দেবো না, এই জন্য জনগণের মধ্যে সমস্যা আছে। ওরা ওই বিড়ি, সিগারেট, পান এগুলো না হলে ভোট দেয় না, দিতে চায় না। ওদের কথা হচ্ছে যে ও পাশ করার পরে তো আর দেখাও হবে না, এখন যা পাই তাই নিয়ে নিই, এরকম একটা হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস স্যার অবশ্য বলছে যে এক্সাম্পলারি ইলেকশনটা হবে, ইট ইজ পসিবল only if he uses the army. এই প্রসঙ্গে আমরা আসবো যে কিভাবে স্টিল অন্তর্বর্তীকালীন সরকার প্রার্থী সিলেকশনের ব্যাপারটা আরো পলিশ করতে পারে, এই প্রশ্নে আমরা আসবো। তার আগে আমরা হাসান নাসির স্যারের ইস্যুটা ক্লোজ করে আসি। এখন তো একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে, আলটিমেটলি মানে ওনার মতো একটা সিনিয়র অফিসার, কন্ট্রিবিউটিং অফিসার, আমি আরেকটু বলি, ভুলে যাওয়ার আগে, হাসান নাসিরের বাড়ি আমি কিন্তু গেছিলাম আমার ছেলেকে ক্যারেক্টারে ভর্তি করতে, যে লোকে বলে যে ওর হাই নোজ আছে। তা আমি জিনেদার একটা বাড়িতে গেলাম, কেশব বাবু রোডে বোধ হয় বাড়িটা, অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। ওনার ফাদার হচ্ছে ডাক্তার, তার ফাদার হচ্ছে লয়ার। তখনকার দিনে ব্রিটিশ আমলে কিন্তু অর্ডার ছিল যে কোনো মুসলমান পাকা বাড়ি করতে পারবে না, বিল্ডিং করতে পারবে না। বাট হাসান নাসির দাদা কিন্তু বিল্ডিং করেছিল, করার ফলে তৎকালীন হিন্দু রাজা ওই বিল্ডিং ভেঙে ফেলছিল। ভেঙে ফেলার ফলে উনি কিন্তু কলকাতায় যে ওই হিন্দু রাজার বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলায় হেরে যায় ওই হিন্দু রাজা। তখন নড়াইল, ঝিনেদা, মাগুরা সমস্ত জায়গার লোক দেখতে গেছিল ওনার দাদাকে। আমি সেই বাড়িতে যে তখন চিন্তা করলাম, ইয়েস, হাসান নাসিরের যে হাইনেস আছে, হি ডিজার্ভস। তার বড় ভাই সাইফুল ভাই, আমার বড় ভাইয়েরই বন্ধু, তা সাইফুল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি, আমি ওনাকে যথেষ্ট, আমাকে অত্যন্ত স্নেহ করি উনি আমাকে। আমি সেদিন বলেছি না, বংশীয় মর্যাদার একটা কোয়ালিটি থাকতে হবে। হাসান নাসির ওর বন্ধুদেরকে যারা তারাও স্টাফ করা, তাদের এক্সারসাইজ পেপার লিখে দেয়, কমরেড বলে ডাকে, আবার পরে অন্য তারা করে। যেমন আমি তার বলি, তার একটা এসিআর লিখছিল, যেমন স্টাফ কর্নেল স্টাফকে দিয়ে লেখাই ছিল জিওসি, তা তো ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং অফিসার। তা ওই লাস্ট সেন্টেন্স লিখছিল, দি অফিসার ইজ ওয়েল কনভার্সেন্ট উইথ রুলস অ্যান্ড রেগুলেশন, এট টাইমস হি টেকস বেনিফিট আউট অফ ইট, আই হ্যাভ গন থ্রু দ্যাট এসিআর। তা আমি তখন ওই অফিসারকে বলছিলাম যে স্যার, আপনি যে আমার সিএর সম্বন্ধে এই মন্তব্যটা করলেন, ইফ ইউ নো দি রুলস অ্যান্ড রেগুলেশন, ইফ ইউ নো ইট, ইউ আর দেয়ার টু এক্সারসাইজ ইট স্যার। আপনি যদি নাই জানেন রুলস এন্ড রেগুলেশন, হোয়াট বেনিফিট ইউ ক্যান ড্র ফ্রম হিম। হাসান নাসির কিন্তু, ইটস নট এ লস ফর হাসান নাসির, ইট লস ফর দ্য আর্মি। আমি যদি এরকম ক্যাপাবল লোক হইতাম, আমি হাসান নাসিরকে আবার আর্মিতে নিয়ে আসতাম, এই আর্মিটাকে সাজায় তুলতে। জিওসি জেনারেল হাসান নাজমুল আমিন যখন আমাদের নাইনফিল্ডে আসছিল, হি ওয়াজ ব্রিফিং দি ওয়ে হি স্পেল বাউন্ড করে রাখে সবাইকে। হি হ্যাজ গিভেন এ নিউ ডাইমেনশন হাউ দি মানে বাংলাদেশ আর্মি কিভাবে ফাইট করবে ইন দি টাইম অফ নিড, if we need to really fight against India. তা জিওসি সেদিন বলছিল, হাসান আই লার্ন ফ্রম হি, উনিও ফেডারেল ক্যারেক্টারের ক্রস বেল্ট হোল্ডার জেইউ ইন পাকিস্তান আর্মিতে। তা আমি শুধু এটুকু বলবো যে আমাদের আর্মির যাই আমাদের আছে, আমি সবাইকেই বলবো যে আসেন আমরা সবাই এই আর্মিটাকে ভালোবাসি। আমরা ব্যক্তিগত এই স্বার্থের কথা বলবো না। হাসান নাসিরকে
হি ওয়াজ স্টাফ টু আর্মি হেডকোয়ার্টার, তাকে সাভার ডিভিশনে নিয়ে যাওয়া হলো একটা ইনকোয়ারি করতে, তাহলে সেখানে ডিসপ্লেজার দেওয়ার অ্যাডভাইস করা হলো। ইটস নট কারেক্ট, ইটস নট কারেক্ট। তার বিরুদ্ধে যদি কিছু করতে হয় সেটা আর্মি ট্রিটে করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার মনে হয় যে নেক্সট গভর্নমেন্ট আসলে এই পিএনজি তুলে ফেলবে? এটা নেক্সট গভর্নমেন্ট কেন, উই শুড নাও বলা উচিত। তাতে কি আছে, আমাদের তো এখানে একটা কথা আছে, কিন্তু আমরা আসলে ওই যে হযরত খালিদ বিন আব্দুল ওয়ালিদ, আমরা তো সেখান থেকে শিক্ষা নিতে পারি, তাই না? হযরত ওমরের সাথে কিন্তু তার কিন্তু রাইভেল ছিল বাল্যকাল বয়উড থেকে, কিন্তু খালিদ বিন আব্দুল ওয়ালিদ যে পদে যেত সেই পদ দিয়ে মুসলমানরা জিতে যেত। একদিন হযরত ওমর চিন্তা করলো যে ইন অ্যাবসেন্স অফ খালিদ বিন আব্দুল ওয়ালিদ ওই লোকগুলো আবার হয়তো রিভার্ট টু রেঞ্জিং ফিরে যেতে হবে, সেখানে কি করতে হবে তাহলে? হঠাৎ করে উনি কোনো যুদ্ধে হেরে গেছেন কোনো ঘটনা আমার জানা নেই। হিজ নেম ওয়াজ সরফাল্লাহ, মানে জুলফিকার সরফাল্লাহ। তো উনাকে তখন উনি একটা যুদ্ধে জয়ী হওয়ার পরে ওখানে একজন কবি ছিলেন ওই সময়, ওনার সম্বন্ধে খুব ভালো কথা লিখছিলেন। তা খালিদ বিন আব্দুল ওয়ালিদ ওয়াজ ভেরি হ্যাপি টু রিড ইট। তো উনাকে কিছু পুরস্কার দিছিলেন। তো হযরত ওমর ওয়াজ ট্রাইং টু গেট এ স্কোপ। উনি তখন চিন্তা করলেন, যদি খালিদ বিন আব্দুল ওয়ালিদ এই গিফটটা কিনতে যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খরচ করেছে, তাহলে সে ঠিক করে নাই, নাম্বার ওয়ান। যদি সে তার নিজের থেকে খরচ করে থাকে, তাহলে সে অপচয় করেছে। সো হি ওয়াজ ডিমোটেড টু দি র্যাঙ্ক অফ সোলজার ফ্রম চিফ অফ আর্মি স্টাফ। তখন কিন্তু সাংবাদিক ছিল না, তো কিছু চামচা থাকতে পারে, স্যার আপনার কেমন লাগতেছে এখন? তখন বলছিল যে আই এম স্টিল গ্রেটফুল টু হযরত ওমর, হি হ্যাজ ফেল্ট দ্যাট আই এম স্টিল ক্যাপেবল অফ রিমেইনিং আন্ডার হিম অ্যাজ এ সোলজার। তা আমার খুব মানে খারাপ লাগে, যে আমার ভালো লাগতো যদি দেখি যে না, আমরা এই বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে এই দেশের জন্য আমরা আত্মহতি দেব, বাট উইল নট বো আওয়ার হেড টু এনিবডি। এরকম একটা আর্মি দেখতে খুব ইচ্ছে করে আমার। By seeing your sentiment and emotion, it seems that this particular PNG incident is going to be a momentous issue for the military history of Bangladesh Army. However, sir, now we shift to a very interesting topic. সেটা হচ্ছে যে যেহেতু স্যার at the end of the day politically 300 জন এমপি যারা সংসদে যায়, আলটিমেটলি দে ডিসাইড যে আসলে দেশের মানে ডিপ্লোমেসি কি হবে, দেশের অর্থনীতি কি হবে, মানে দেশটা চালায় তারা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যদি আমাদের পলিটিক্যাল ফিল্ডটা একটু আমরা অ্যাসেস করি, তাহলে আপনারা ভালো মতো জানেন যে অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ হ্যাজ ক্রিয়েটেড ইমব্যালেন্স in the overall scenario in Bangladesh politics. A lot of new parties are coming up, of course, কারণ ভ্যাকুয়াম তো থাকে না, ভ্যাকুয়াম ফিল আপ হয়ে যায়। বাট আপনি যেটা বলছিলেন যে দিস ইজ এ চান্স ফর ডক্টর ইউনূস মেবি, যে যদি নির্বাচন কমিশনের মাধ্যমে পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা, তাদেরকে যদি এখন থেকেই শনাক্ত করা যায়, এবং ওই চিটা ক্যান্ডিডেট যারা আছে, চোর, চাঁদাবাজ, অসৎ, দুশ্চরিত্র ক্যান্ডিডেট যারা আছে, তাদেরকে যদি এখনই আইডেন্টিফাই করে সরায় ফেলা যায় নির্বাচনের রেস থেকে, এই আইডিয়াটা কিভাবে আপনি? আমার দুইটা পয়েন্ট আছে এখানে। একটা আমি আগেই বলেছি, ডক্টর ইউনূস স্যার যেহেতু উনি একটু সময় চেয়েছিলেন, আরো কিছু সময় চেয়েছিলেন, বাট যেভাবেই হোক না কেন, উইথ দি কাইন্ড ব্লেসিং অফ ম্যাডাম খালেদা জিয়া, উনি বলেছেন যে দেশের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বাকবিতণ্ডে না যে তার প্রতি সহানুভূতি বা সহনশীল হন। এই কথাটা এটা এমন ভাবে মানে আগুনে পানি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কেউ আর কোনো কথা বলে নাই, সবাই মেনে নিয়েছে। নাম্বার ওয়ান, উনি যদি খালি একটা কাজ করেন, আমি এখনো বলতেছি, সব দলকেই বলুক নির্ধারিত তারিখের আগে 1 মাস 2 মাস আগে তারা তাদের ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলে এটা হ্যান্ড ওভার করুক টু গভর্নমেন্ট তার সমস্ত আইজ অ্যান্ড ইয়ার, ডিজিএফআই, এফআইউ, এনএসআই যা আছে সবাইকে দিয়ে একেবারে চালনে যেমন সেকে ফেলে না সিটে আর ধান, ঠিক ওইরকম যদি বাছাই করে ফেলে যে হু অল আর অনেস্ট ফার্স্ট। আমাদের প্রথম দরকার প্যাট্রিয়ট, দেন অনেস্টি।
ইংরেজি জানার লোকের দরকার নেই। আমার মনে আছে এখন আসাদুদ্দৌলা স্যার সেক্রেটারি, পাকিস্তান আর্মি সেক্রেটারি, উনি পাকিস্তানের সেক্রেটারি, উনি যখন মিটিং এ গেছিল ইন্ডিয়ার সাথে, সরস চরণ সিং নাকি যেন একজন ছিল নদী গবেষণার উপরে আর কি, তো ওনার যাওয়ার পরে দেয়ার আর 151 ক্লজ, একটা ক্লজও বাংলাদেশের পক্ষে ছিল না। আসাদুদ্দৌলা স্যার সাইন করে নাই। তখন ওই মন্ত্রী এবং সেক্রেটারি কমপ্লেন করলো বঙ্গবন্ধুর কাছে যে আপনি এমন একজনকে পাঠাইছেন যে পাকিস্তানের প্রশিক্ষণে প্রশিক্ষিত, সে তো বাংলাদেশকে পছন্দ করে না। শেখ মুজিব অলরেডি অ্যানয়েড উইথ হিম, ডাকলো যে আসাদুদ্দৌলা তুই কি করে আসছিস? বলে স্যার 151টা ক্লজ, একটা ক্লজও বাংলাদেশের পক্ষে না। তখন শেখ মুজিব, তুই ঠিক কথা বলছিস? যে আমি ঠিক কথা বলছি। তাহলে ঠিক আছে, এরপরে তুই সাইন না করে চলে আসবি। আর একটা আছে এবিএম আব্বাস, মনে হয় পানি উন্নয়ন ভিত্তিতে, উনি একদিন ইন্ডিয়ায় যাবে এই কথা বলার জন্য। তখন শেখ মুজিব বলেছে যে আব্বাস তুমি যাওয়ার আগে আমার সাথে কথা বলে যাবা। ওনার টাইম আসছে গিয়ে 3:30 4টার সময় প্লেন যাবে, তো 2:30 3টে বেজে গেছে। উনি বঙ্গবন্ধু তাহলে ডাকে না। তখন সে বারবার মানে মনে করাই দিচ্ছে বাচ্চাকে, বাচ্চার থেকে ওই যে কুষ্টিয়া বাড়ি, ওই রাজু আহমেদের ছোট বাচ্চা মানে ভিলেন ছিল যে বাংলাদেশের, তো মনে করে দিচ্ছে স্যার আব্বাস সে তো দেরি করতেছে ওখানে। তখন উনি আসলেন, শোনো আব্বাস, আমি তো তোমার এই লাইনে এক্সপার্ট লোক না, তোমার একটা কথা খালি বলতে আসছি, যা কিছু করো না কেন আমার দেশের স্বার্থের বিরুদ্ধে তুমি সাইন করবা না। এটাও তার একটা ডাইনামিজম, কিন্তু সে হয়তো ওই মন্ত্রণালয় সম্বন্ধে অভিজ্ঞতা নাও থাকতে পারে, বাট একটা তো বুঝতে পারে যে আমার দেশের স্বার্থের বিরুদ্ধে তুমি সাইন করবে না, সাইন করে তোমার আমি ধরে বসবো। তো এটাও কিন্তু একটা, আমি বলবো তার একটা দেশপ্রেম তার ছিল। এখনই কি পলিটিক্যাল পার্টিরা পারবে? এদেরকে পারতে হলে আমি মনে করি সহিভাবে আগে অনেক পলিটিক্যাল পার্টি, ধরেন ডক্টর ইউনূসের প্রিয় পলিটিক্যাল পার্টিও আছে এর ভেতরে যারা নেতৃস্থানীয় আছে তারা স্টিল মানে লিডার্স ইন বিইং, মানে এখনো লিডার হয়ে সারে নাই। এর ভেতরে ফিনান্সিয়াল করাপশনের মানে কমপ্লেইন আসছে, তারপর নারী ঘটিত কমপ্লেইন পাওয়া যাচ্ছে। তাইলে এরা কি আগে পরিপক্ক নেতায় পরিণত হওয়ার পরে আপনি নির্বাচনের জন্য নাম দিতে বলতেছেন? পরিপক্ক না, আমি বলি যে আগে তাদের সততা দেশপ্রেমটাকে বাছাই করা হয়ে যাক, ওই যে বিভিন্ন ভাবে, তারপরে তারা যদি ইলেকশন করে জিতেও যায় ওথ পড়বে না, আগে তারা আর্মির আন্ডারে একটা ট্রেনিং হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, ম্যানার অ্যান্ড এটিকেটস, আর সিভিলের আন্ডারে আরেকটা হবে আইন কানুন জানার বিষয়ে, 1 মাস ট্রেনিং হবে। এই তার মধ্যে যদি স্পুন ফর দিয়ে খাওয়া শেখানো হয় সেটাও করতে হবে, ওরা তারপরে তারা যাবে, তাহলেই হবে এই দেশটা ওইরকম হতে পারে। আমি মনে করি এটাও কম আইন করতে পারে যে আর্মির লেখাপড়া জানেন না, খালি প্যারেড পিটি করে। ফ্রান্স থেকে পিনাকি তো বলতেছে যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ফেলতে। তা আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস 1 বছরের জন্য তো অ্যাটলিস্ট বাংলাদেশের হেড অফ দ্য স্টেট ছিলেন, তো এইরকম অবস্থায় ডক্টর ইউনূসের কি কোনো অপশন আছে যে পিনাকির যে প্রেসক্রিপশন ওখানে স্পেস করার? ওইটা আমি দেখেছি, ওইটা উনি বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়াকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ করা, প্রেসিডেন্ট হিসেবে, তাহলে কি 3 বারের প্রধানমন্ত্রী মহিলা হিসেবে, উনি বলছে এটা ইট উইল বি রেকর্ড ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর হার। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব তো চিফ অ্যাডভাইজার, উনি তো চিফ অ্যাডভাইজার শুধু প্রধানমন্ত্রীর দায়িত্বই তো না, উনি কিন্তু প্রেসিডেন্টেরও চিফ অ্যাডভাইজার। আই রিমাইন্ড ইউ নাও টুডে, জাস্টিস হাবিবুর রহমান চিফ অ্যাডভাইজার ছিলেন 1996 সালে, যে সময় জেনারেল নাসিম কু করলো। আমি তখন জিটু অফ বিডিআরে, জাহাঙ্গীর স্যার তখন সেক্টর কমান্ডার, আর এজাজ তখন ডিজিবিডিআর। তো উনি মানে কু হয়ে গেছে, নাসিম স্যাক্ট হয়ে গেছে তখন, বাট দেশে কিন্তু তখন একটা গৃহযুদ্ধ লাগার মতো অবস্থা। তখন জেনারেল আকবর আখতার তখন ছিল, ওনার ওই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মিলিটারি সেক্রেটারি প্রাইম মিনিস্টার। উনি চলে যাওয়ার পরে ওই জাস্টিস হাবিবুর রহমান সাহেবের সাথে উনি ছিলেন আর কি। আমি তখন রাত 1টা বাজে তখন আমি ফোন করলাম আকবর আখতারকে যে স্যার, প্রেসিডেন্ট তো একটা ঘোষণা করছে, প্রেসিডেন্ট অ্যাড্রেস করেছে, হাবিবুর রহমান স্যার তো কিছু বললো না, উনি কি বলবে? মানে উনি আর চিফ অ্যাডভাইজার না, যদি ক্ষুধা না করুক দুর্ঘটনা ঘটে ওনাকে তো জিজ্ঞেস করবে আপনি চিফ অ্যাডভাইজার কার, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সেটা ঠিক আছে, বাট চিফ অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্ট অলসো, ওনাকে এটা বলতে হবে ওনার দায় সিদ্ধান্ত ঠিক হয়েছে না হয়েছে। তখন উনি আবার যে বললেন ওনারে যে স্যার আমি একটু কথা বলবো, বলেন।
স্যার আপনাকে কিন্তু দায়িত্ব পালন, এটা বলতে হবে এটা। তখন কিন্তু উনি রিয়েলাইজ করছে, তাই তো তখন একটা বক্তব্য দিছিল যে মহামান্য রাষ্ট্রপতি তার পদাধিকার বলে যে সিদ্ধান্ত নিয়েছে, একক সিদ্ধান্তে এই কাজটা করে যায়। নো, একক সিদ্ধান্ত করলে আপনি তো অ্যাডভাইজার হয়ে গেছেন, আপনি তাহলে আপনি বলতে হবে যে ওনার সিদ্ধান্ত যা করেছে আমি একমত না। একদিন রিহার্সেল করায় ওনাকে পাঠালাম, স্যার ওনাকে যে বলেন। তারপরে উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন, দেয়ার বাই ইট ওয়াজ ক্লিয়ার যে আব্দুর রহমান বিশ্বাস স্যার ওয়াজ রাইট, মানে প্রেসিডেন্ট যখন ছিলেন। তো দুর্ভাগ্যটা কার? জেনারেল আইনুদ্দিনের। প্রেসিডেন্ট কিন্তু চেয়েছিলেন জেনারেল আইনুদ্দিনকেই প্রেসিডেন্ট বানানোর জন্য, আফটার দি রিমুভাল অফ জেনারেল নাসিম, সেনাপ্রধান বানানোর জন্য। তখন উনি আসলে ভাগ্যতে নাই, উনি বললেন যে স্যার আমার সেনাপ্রধান ঢাকা আপনার খুব ক্লোজে আছে স্যার, ওনাকে বলেন স্যার। তখন চিন্তা করে, উনি তো আইনের লোক, তখন বুঝছে যে এই লোক দিয়ে হবে না। তখন উনি বললো জেনারেল মতিনকে, বললো জেনারেল মতিন। উনি বললেন যে স্যার আমাকে দিলে লোকে বলবে যে আমি তো ডিজি, আমি সেনাপ্রধান হওয়ার জন্য ঘটনা ঘটাইছি। আমি কিন্তু জেনারেল মতিনকে চার্জ করেছিলাম পরে, স্যার সেদিন আপনি এই চিন্তা করে সেনাপ্রধানের দায়িত্বটা নেন নাই, সেদিন দায়িত্ব নিলে স্যার এই আর্মির দুর্ভাগ্য এরকম হতো না। মানে মাহবুব স্যার তো আশা করে নাই। He was just suddenly he has been told to take over because when General Mothin did not take it. তো স্যার কিন্তু স্যার আমাকে মাফ করবে যদি আমি ভুল বলে থাকি, আমি এবং উনি আবার আমাদের মহাসচিবের আত্মীয় বোনের হাজবেন্ড, তো জেনারেল মাহবুব। হ্যাঁ, তো হি স্টিল কন্টিনিউড আফটার দ্য রেজিম চেঞ্জ। কে? মানে স্যার তো মানে সেনাপ্রধান হিসেবে কন্টিনিউ করছিলেন। হ্যাঁ, ওটা তো উনি সেনাপ্রধান কেন করছেন শিবা, উনি একটা পন্থা অবলম্বন করলেন যে যদি ওই ইলেকশনে আওয়ামী লীগ পাশ করে যায় না, যদি বিএনপি পাশ করে যায়, তো বিএনপির তো ক্যান্ডিডেট উনি, বিএনপির লোক, এই কন্টিনিউ। আর যদি আওয়ামী লীগ করে যায় তাহলে মনে করতে না আমাদের পক্ষে কাজ করে সুবিধা পাশ করে গেছি, এই চাষটা ওনার জন্য রহমতের বর্ষণ করে আর কি। কিন্তু আর্মি জেনারেল মতিন শোনো আন্নান, তোমার মতো এত সূক্ষ্মভাবে চিন্তা করে না, কিন্তু স্যার আপনি আপনার মানে স্কিন সেভ করার জন্য আপনি দায়িত্ব গ্রহণ করেন নাই। সেদিন দায়িত্ব গ্রহণ করলে স্যার এই আজকে এই দেশের এই অবস্থা হতো না। বাট হি ওয়াজ অলসো রাইট, যে না লোকে তাহলে বলবে যে ডিজি জেনারেল মতিন এইটা করাইছে, ঘটনা ঘটাইতেছে। Another gunner chief was General Atiq. Oh my God, my salute to him. Outstanding chief of army of Bangladesh. But he was against sending military officers to BGB or BDR. No, he sent it. Okay, he sent it with the intention. Normally এতে কি বিডিআর এর আগে পাঠানো হতো অফিসারদেরকে যাদের নট লাইক টু বি প্রমোটেড, ওখানে গেলে একটু ফুর্তি বা সুভাষিলের টাইপ হতে পারে। বাট উনি তো প্রফেশনাল লোক, উনি প্রথম আর্টিলারি পাঠাইছে হিল ট্যাক্সে, তাতে অনেক আর্টিলারি অফিসার খুব নাখোশ ছিল। বাট উনি কিন্তু চাইছে যে নো, আর্টিলারি অফিসার শুড বি পোস্টেড টু হিল ট্যাক্স এন্ড বিডিআর। কেন উনি বললে এই কারণে যে বিডিআর অফিসাররা গেলে নর্মালি আর্মি অফিসাররা বর্ডার এলাকার 150 গজের মধ্যে ইন ইউনিফর্ম যেতে পারবে না 1975 এর রুলে আছে এটা। উনি চিন্তা করলেন যে আমি ভালো ভালো অফিসারদেরকে G2 অফিস BM এইগুলোরও পাঠাবো বিডিআর এ, তাহলে ওরা ইউনিফর্ম পরে দে উইল গো টু দি বর্ডার এরিয়া, টেরেন অ্যানালাইসিস ওরা করে আসবে। ইন দি টাইম অফ ওয়ার এরা ওই G2 আই হবে, G1 হবে, DMO হবে ইত্যাদি হবে, তো ওরা মনে ভাসবে হোয়ার টু প্লেস দি গান, হোয়ার টু প্লেস দি ট্যাঙ্ক। হোয়াট এ প্রফেশনালিজম। মানে আমি তো মানে চিন্তা করি যে স্যারের পায়ে হাত দিয়ে সালাম করার সৌভাগ্য হলে আমি খুশি হতাম। তো যদিও উনি আমার মাথায় হাত দিয়ে সালাম দোয়া করেছিল কোন একটা ঘটনায়, কিন্তু উনার মতো একটা লোক এই আর্মিতে আসলে ভেরি রেয়ার। মানে আফটার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইট ইজ জেনারেল আতিক, এরপরে আমরা কারো পাই নাই। আর পাইছি যেগুলো সেগুলো জমি জাতি নিয়ে। আজকে আমি গতকাল শুনলাম একটা কথা, এখানে আমাদের এই ডিএসএস মিরপুরের এখানে নাকি অনেক জমি জাতি ছিল, অনেক সিনিয়ররা নাকি 1 বিঘা 1.5 বিঘা করে নাকি পাইছে। আমি অবশ্যই এটা নাকি মুস্তাফিজ মুস্তাফিজ জানে, আমি তো নাম্বারটা জানি না। বাউনিয়াতে না, এই যে আমাদের এখানে আমাদের এয়ারপোর্ট আর ইয়ার মাঝখানে আমাদের এই ডিএসএস এর যে শপিং কমপ্লেক্স আছে না, কমপ্লেক্স থেকে যাওয়ার আগে যে এখানে নাকি 1 বিঘা করে ভাগ করে নিয়েছে এরা। এই সমস্ত কারণে কিন্তু সিভিলিয়ানরা বলতে সুযোগ পায় যে আর্মি মানে যেমন পাকিস্তান আর্মির একটা ঘটনা আছে, ইন্ডিয়ান ওই টেরেন অ্যানালাইসিস না ইন্টেলিজেন্সে বলে, ওই ইন্ডিয়ান আর্মিকে বলা হয়েছে যে ফাইন্ড আউট দি ওদের ডিফেন্সিভ এরিয়া কোথায় কি আছে না আছে।
ওরা এসে বলে যে উই ডিড নট ফাইন্ড এনি ডিফেন্সিভ ম্যাটেরিয়াল, আমরা খালি দিয়েছে দেখছি ওখানে, বিল্ডিং দেখছি। হাওয়ার আমি মনে করি যে আমাদের এই আর্মিটা আমাদের কষ্টের আর্মি। এই আর্মিটা আপনার কি মনে হয় যে ধরেন আমাদের যে ট্যাক্স অফিস আছে, ট্যাক্স অফিস, হ্যাঁ, ওই যে এনবিআর এর এনবিআর এর সিনিয়র অফিসার আপনার মতো আফসোস করে এনবিআর নিয়ে আছে, মেজর কি বলে যে সেক্রেটারি আব্দুল মজিদ ফ্রম যশোর। এখন তো যে পরিমাণ লুটে পুটে খাচ্ছে, তারপরে তো এটা দুঃখজনক যে এই এনবিআর এর অফিসাররা আন্দোলন করলো, মানে কিভাবে আসলে ওরাও তো মানে অফকোর্স মিলিটারি ফোর্সেস এর মানে প্রায়োরিটি এক জায়গায়, বাট আদার গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, যারা গত 16 বছরে হাইলি রিক্রুটেড বাই শেখ হাসিনা রেজিম, আবার পটেনশিয়াল যারা আছে তাদের ভেতরে 90% কি ইন্ডিয়াতে ট্রেনিং করায় আনছে। তো এরা আপনার কি মনে হয় যে এই দেশ কি এদেরকে নিয়ে পারবে চলতে? এটা খুব দুঃখজনক। এই জন্য বলতেছি যে ইভেন কমিশন র্যাঙ্কে বিভিন্ন প্রসেসের মাধ্যমে দায়িত্বে লাস্টে কিন্তু হয় ভেরিফিকেশনটা হয়। বেরিয়ে হলে থানার ওসি তো বা একজন অফিসারকে পাঠায়, এরা প্রথমে যে দেখা করে চেয়ারম্যানের সঙ্গে, চেয়ারম্যান সাহেব আসেন, খাইতে আসেন, খাওয়াই টাওয়াই দেয়, এদের কি নেওয়া যাবে না, এ তো বিএনপি মাইন্ডেড, এটা আওয়ামী লীগ মাইন্ডেড, এভাবে করে। ইস, দুঃখজনক। এটা কিন্তু পাকিস্তান আমাদের এরকমের ছিল না। ওরা তো কলম বিরতি দেয় অহরহ, তারপরে কারো কর্মবিরতি। তবে এটা কিন্তু কঠিন ব্যাপার না, আমি মনে করি এটা কঠিন ব্যাপার না। এই যে সি যারা হয়েছে না, আমি তো মানুষ যদি টেলিভিশন অন করে দেখতে পারবে, আমি বলেছিলাম এই আওয়াল সাহেব আপনার কোর্ট মার্শাল হবে, কারণ আপনি বিডিআর এই ইনসিডেন্টের সময় আপনি যে আইনটা সেনাবাহিনীর আইনে করা দরকার, এই বিচারটা আপনি সেটা সিভিল আইনে করেছেন, সেই জন্যই পুরস্কৃত হয়েছেন আপনি। ইউ হ্যাভ বিকাম সিইসি। আজকে আমার বন্ধুকে বলছিলাম যে দেখো তোমাদের কিন্তু ডাক পড়বে, আমার ক্লাস কোর্সমেট আনহ্যাপি। এখন আমি আর ফোন করি না, এই জন্য মনে করতে পারি আমি তাদের মনে করাই দিচ্ছি কিনা। আবু হেনা সাহেব কিন্তু এখন আনটাচ রয়ে গেছে, গোপালগঞ্জ বাড়ি, সিইসি উনি কিন্তু ছিল। 96-এ উনি ওই সিভিল আর প্রশাসনিক ক্যাডারের আর পুলিশ মিলিয়ে ওই যেখানে বিএনপির ডেন সেখানে পাঠাইছে আর্মি নেভি এয়ারফোর্স বিডিআর, আর যেখানে আওয়ামী লীগের ডেন ওখানে পাঠাইছে থিঙ্কিং যে লিস্ট ভালনারেবল এরিয়া, যাতে সিল মারতে পারে। এই কাজটা কিন্তু উনি করেছেন। 12টার সময় অমসিন কালি শেষ, ব্যালট পেপার শেষ। আমি তো ফোনে বলছি ওনারে, ওনাকেও তো ধরা দরকার। তখন যে ব্রিগেডিয়ার জাভেদ নামে একজন অফিসার ছিল, 14 সালের ইলেকশনে আমি আপত্তি করেছিলাম ওই রকিব সাহেবের নামে, চিঠিয়েছিলাম। তা আমি স্যার এই চিঠি রিসিভ করেন, বলে না আমি রিসিভ করবো না, বলে আমি এখনই প্রেস ক্লাবে যাবো আপনার বিরুদ্ধে বলতে, ব্রিগেডিয়ার জাভেদ ইঞ্জিনিয়ার 464-এর, আপনার বিরুদ্ধে এখনই যাবো, কিন্তু যে আপনি আমার এই দরখাস্ত রিসিভ করলেন না, আচ্ছা তুমি পাঠাই যাও। আমি ভেবেছিলাম যে সিইসি কে এভাবে লেখার উপরে পরে হয়তোবা আই মে বি টেকেন ইনটু টাস্ক, কিন্তু এদের তো সাহস নাই তো এদের। মানে আমি মনে করি এই জন্য যে ওয়ান হ্যাজ টু হ্যাভ দ্য গার্ডস, তা তো নাই। কারণ ওই সময় টাকা পয়সার লোভ, পদোন্নতির লোভ, আর শেখ হাসিনা তো ছাত্রলীগদের দমন করতো। ও বলতো না যে আমার ছাত্রলীগের, যেমন কাদের বলছে আমার ছাত্রলীগই যথেষ্ট ওদের দমন করার জন্য, তাই তো করেছে। বাট আপনার কাছে মাঝে মাঝে খারাপ লাগে না যে আসলে মেজর দুর্নীতিটা তো গভর্নমেন্ট অফিসিয়ালরাই করে, পুলিশ অফিসারদেরও দুর্নীতি আছে। কোনো পুলিশ অফিসার কখনো পুলিশ অফিসারের এগেনস্টে কোথাও কিছু বলেও না, কোথাও কিছু লেখেও না। কোনো গভর্নমেন্ট অফিসার কখনো কোনো গভর্নমেন্ট অফিসারের এগেনস্টে কিছু বলেও না, লেখেও না। এক তাপসী রাবে নামে এক মেয়ে, যে এসিল্যান্ড ছিল বোধহয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, সে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন টেক ওভার করলেন তার 1 সপ্তাহের মাথায় বলল, খুব অশ্রাব্য ভাষায় একটা স্ট্যাটাস দিল, দিয়ে বলল যে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনার ডেইজ আর কাউন্টেড। তো পরে তাকে মানে ফার্স্টে সাসপেন্ড করা হলো, তারপরে গিয়ে এই গতকালকে তার আসলে ফাইনালি মানে চাকরিচ্যুতি হইলো, বরখাস্ত হলো। এবং এটা নাকি বাংলাদেশের মোটামুটি গিনিস রেকর্ডের মতো একটা ব্যাপার যে কারো চাকরি গেল। হোয়ারেজ আর্মি অফিসারদের চাকরি অথবা আর্মি সোলজার যারা আছে, সৈনিক যারা আছে,
তাদের চাকরি তো আমরা আর্মিতে থাকতেই আপনারা বলতেন আর্মির চাকরি কচু পাতার পানি। আমরা মাস্টার রোলে থাকি, মাস্টার রোলে। হ্যাঁ, মানে কচু পাতার উপরে যেরকম পানিটা থাকে, একটু এদিক ওদিক হলে পানিটা যেরকম গড়ায় পাতা থেকে পড়ে যায়, আর্মির চাকরিটা ইজ সো ভালনারেবল। অ্যাবসলিউটলি। তো সেই জায়গায় আপনার কি মাঝে মাঝে খারাপ লাগে না যে আমরা খুব বেশি সমালোচনা করছি? জেনারেল নাসিম যখন সেনাপ্রধান থেকে অব্যাহতি পেলেন, তখন উনি ডক্টর কামাল হোসেনের কাছে গিয়েছিলেন। স্যার আমাকে নিজেই বলেছেন এই কথাটা, গেছিলেন। তখন আমিও পরে গেলাম, মানে স্যার এই সংবিধান যখন আপনি লিখছিলেন স্যার, তা আর্মির প্রতি স্যার আপনি আনকাইন্ড, কিছুতে লেখেন নাই। উনি বলছেন হান্নান শোনো, আমরা আসলে জেনারেল উসমানী সাহেব যেহেতু আর্মির লোক, তো ওই আর্মির সাইডটা আমরা ওনাকে দায়িত্ব দিয়েছিলাম। উনি তো জেনারেল উসমানী ইজ ভেরি টাফ, নো ডাউট, ভেরি টাফ এবং মানে আনপ্যারালাল টাফ। তো উনি কিন্তু আর্মির কোনো মার্সি করতে ওখানে যায় নাই। এখানে আমি আরেকটা কথা না বলে পারছি, সরি, ডিউরিং মাই সার্ভিস ইন এসএসএফ, এসএসএফ একটা লাল বই আছে, সেখানে ডুজ এন্ড ডোন্টস অল দিস থিং লেখা আছে, কোড অফ কন্ডাক্টের। হ্যাঁ, তো ওখানে কিন্তু বিকজ এসএসএফ অফিসার কিন্তু গুলি মেরে ফেললে তার কিন্তু প্রশ্ন হবে না, মাফ। তখন পিজিআর এবং এসএসএফ দুইটারই দায়িত্ব কিন্তু ফিজিক্যাল প্রোটেকশন দেওয়া টু ভিআইপি, ভিভিআইপি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা বাইরে থেকে রাষ্ট্রীয়দেরকে হয়। তো লাল বইটা যখন লেখা হয়, তো আমাদের একজন সিনিয়র অফিসারের আত্মীয় হিসেবে লিখছে ওটা। লেখার পরে উনি তাকে ডিকটেশন করেছে যে এটা লিখে দেন যে পিজিআর উইল বি আন্ডার কমান্ড অফ এসএসএফ। না, এসএসএফ এর আন্ডারে পিজিআর, হ্যাঁ, আন্ডারে থাকবে। তখন সব লেখাটা করলে ম্যাডামের তখন পিএস ছিল, ওয়ান ছিল ডিউক, সাইফুল ইসলাম ডিউক, ও নেভির অফিসার ছিল। তো ও আমাকে বললো স্যার একটু আসবেন। কেন বলো? বলে আসেন স্যার একটু। আমি ওই বললো স্যার দেখেন তো স্যার, এই যে মিশনটা যে লিখছে স্যার, লেখা ঠিক আছে কিনা। আমি না ঠিক নাই। কেন ঠিক নাই? কেন স্যার? বলে এসএসএফ এবং পিজিআর দুইজনেরই দায়িত্ব হচ্ছে গিয়ে ভিভিআইপি, মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড ডিক্লেয়ার্ড ভিআইপি কামিং ফ্রম দ্য অ্যাব্রড, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুজনেরই দায়িত্ব ফিজিক্যাল প্রোটেকশন দেওয়া। যদি পিজিআর কে এসএসএফ এর আন্ডারে দেওয়া হয়, and if the SSF এর ডিজি কোনো কায়েস থাকে, কম্প্রোমাইজ হয়ে যায়, যদি এটা যদি দায়িত্ব নেবে সে, লাইক সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার পিজিআর কি বলে এসএসএফ এর ডিজি তো বেশি মেরে ফেললো, তাহলে কি হবে? হুইল বি দেয়ার টু রেস্কিউ হিম। দুইজনেরই একই মিশন থাকতে হবে, একই এম থাকতে হবে, ফিজিক্যাল প্রোটেকশন দেওয়া। ফলে একজন যদি ফান্না খান হতে চায়, আরেকজন তাহলে হল ডাউন করে ফেলবে। হ্যাঁ, তখন আমাদের মারা গেল হাসান আরিফ স্যার, হি ওয়াজ অ্যাটর্নি জেনারেল, হি ওয়াজ ব্রট ইন দি এসএসএফ এ। আনার পরে আমাকে বললো আবার যে স্যার একটু আসেন। স্যার আসছে, আমি গেলাম। তিনি বললেন যে হ্যাঁ মেজর সাহেব, আপনি এই এম অ্যান্ড মিশন ব্যাপারে কি বলছেন? আরে স্যার, আমি এই কথাটা বলেছি যে দুইটা ফোর্সেরই এম অ্যান্ড মিশন থাকতে হবে টু প্রোভাইড ফিজিক্যাল প্রোটেকশন টু দি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অর ডিক্লেয়ার্ড ভিআইপি। তা না হলে স্যার একজন যদি কনভিন্সে কিছু করে ফেলে, আর একজন তো নিশ্চিত থাকে আমার তো তার কমান্ডে আছে, আমার তো আদেশ দেয় নাই। তখন তিনি বললেন যে ইউ আর রাইট, ইট হ্যাজ বিন রিটেন। দি এসএসএফ এর বইটা আমার সায়েন্স এখানে আছে, আমার এই করা আছে জিনিসটা। এগুলো সূক্ষ্ম জিনিস, কিন্তু নীতিগিটি জানতে হবে। আচ্ছা বাবা, এই জায়গায় এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমরা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই। অফকোর্স দ্যাট ইজ পলিটিক্যাল কোশ্চেন এবং আপনার মাগুরা আসন সম্পর্কিত। তো ভেরি ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে ইদানিং যে নতুন নতুন পলিটিক্যাল লিডারশিপের উত্থান হচ্ছে। এর ভিতরে এরকমও বিতর্কিত এবং সমালোচিত কিছু ক্যারেক্টারের কথা অনেকে বলছে, যারা ছাত্র উপদেষ্টাও ছিল না, কিন্তু গত 1 বছর ধরে তাদের ইনকামের সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাদের আয় এবং ব্যয়ের সাথে সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই ধারণা করতেছে যে এই পলিটিক্স অলরেডি তাদের জন্য একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়াইছে, এবং হুইচ ইজ ভেরি লুক্রেটিভ ইনকাম সোর্স। তাদের চেহারা দেখলে, তাদের ব্যয় দেখলে, তাদের কথাবার্তা শুনলে অনেকেই বিস্মিত হয় যে তারা এই 1 বছরের ভিতরে যে পরিবর্তিত হয়ে গেছে, তারা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যায়, তাহলে আসলে মানে নেক্সট এক্সটেন্টটা কি হবে করাপশনের। তো হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে
মাগুরা 2 আসনে অলরেডি আপনার ব্যাপারে এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে স্থানীয় জনসাধারণের মাঝে। অফকোর্স আপনি দীর্ঘদিন ধরে এলাকার জন্য যা করছেন তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বলে মনে হয়। তো আপনার কি মনে হয় যে এবার এলাকার লোকজন কি আপনার নেতৃত্বের ব্যাপারে এক্সপেকটেশন করতে শুরু করেছে? অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার নিজের কথা না বলে যদি আমি বলি যে সবাই যদি চায় যে আমরা সৎ ব্যক্তিকে আমাদের নেতা বানাবো, যে লোকটা নির্বাচনের পরে আমাদের এলাকার মঙ্গল কামনা করবে বা মঙ্গল করবে, তাহলেই কিন্তু হয়ে যায়। যেমন আমাদের এলাকায় আসাদুজ্জামান, উনি 20 বছর ছিল এমপি। উনি মাগুরা মোহাম্মদপুরের বসুর ধুলজুড়ি একটা গ্রামে একটা স্কুল 20 বছর ধরে উনি এমপি ভুক্ত করতে পারেন নাই। ওনার বাসায় আমি গেলাম, আমি তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, দেখি যে এরকম উনি বলছেন, চাচা কি ব্যাপার? বলে, বাবা এই 20 বছর ধরে আমি এমপি, 5 টার্মের এমপি, অথচ স্কুলটা আমি করতে পারলাম না, এমপি ভুক্ত করতে মান্থলি পে অর্ডার যেটা হয়। তারপরে চাচা আমি নিয়ে যাই এটা। আমি তখন নিয়ে আমার গার্লস স্কুল এবং বসুদ্ধৈর্য স্কুল একসাথে কিন্তু আমি এমপিভুক্ত করেছি, একটা পয়সা লাগে নাই। আমার গার্লস কলেজেরটা আমি করেছি, এসানুল হক মিলন সাহেব তখন শিক্ষা প্রতিমন্ত্রী, আমার রিকোয়েস্টে উনি নিজে ফাইল নিয়ে আসছে এবং সাইন করেছে নিজে। তারপরে আমাকে বলছে, মিদা ভাই বড় মন্ত্রী মানে ডক্টর উসমান ফারুককে সাইন করাবে পার্লামেন্টে নিয়ে যে, আমি নিয়ে যাচ্ছি, সাইন করে আপনাকে বলবানি। সাইন করে আমার বলছে যে সাইন হয়ে গেছে, আপনার হেডমাস্টার প্রিন্সিপালকে বলেন ব্যবস্থা গ্রহণ করতে। তাহলে সেখান থেকে আবার তো ওই যশোর শিক্ষা বোর্ডে যেতে হয়। ওই ওয়াফ সাহেব ছিল ইন্সপেক্টর, ওনাকে বললাম, স্যার নাম্বার দিল। তারপরের দিন ওই রাত্রেবেলা মোটরসাইকেলে 2 দিকে পাঠানো, শালিকা মোহাম্মদপুর যায় সাইন করায় আইনে। পরের দিন সকালবেলা মেজর হাফিজ স্যারের ওয়াইফ মিসেস দিলারা হাফিজ, ওনাকে বইলা সকালবেলা তখন 9:30 10টার মধ্যে বিভক্ত হয়ে গেল। তা আমার এগুলো করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, টিচারের জন্য, পিয়নের জন্য ঘুষ নেয়। এখন কথা হচ্ছে যে যদি সত্যি করে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে ওই যে জনগণই ক্ষমতার উৎস, এর প্রমাণের জন্য তাহলে কেন্দ্রে কেন যেতে হবে? জনগণ বলে দেবে যে আমরা ইনাকে চাই, আপনারা ইনাকে নমিনেশন দেন, তাহলেই তো হয়ে যায়। কেন্দ্রীয় সকল ক্ষমতার উৎস এখন ভেবেছে কেন্দ্রের ক্ষমতার উৎস, জনগণ না, তাহলে তো যে রোমানের থিওরি ব্যর্থ হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে যে দলই ক্ষমতায় আসুক, এখনই লোকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করে গেছে, যদি সেই কাজটাই বিএনপি করে তাহলে মানুষ জামাত খুঁজে পাবে। আমি তো চাই না জামাতে দেশের ক্ষমতা, জামাত সঙ্গী থাকুক, যেমন একসময় 91 ছিল। আমাদের এখন কালকে আমার ইঞ্জিনিয়ার বলে গেল, স্যার জামাত যে কি করতেছে সব বিএনপির নামে। বিএনপির লোকেরা কি সে খবর রাখে? আমি জামাতের বিরুদ্ধে বলতেছি না, যদিও জামাতের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে কেউ একটা কথা বলতে পারেনি। দে আর সো অনেস্ট। বাট মেন কথা হচ্ছে যে সরকারকে চাইতে হবে যে আমরা দুর্নীতিবাদ লোকদেরকে পার্লামেন্টে আনবো না। ইন্ডিয়ান পার্লামেন্টে একদিন একজন এমপি একটা প্রসঙ্গে কথা বলতেছিল, তো এমপি বলছে, স্পিকার, মাননীয় স্পিকার, এই বিল যেদিন পাস হয় সেদিন আপনি পার্লামেন্টে ছিলেন, সেদিন আপত্তি কেন করেন নাই বলে বসে পড়ছে। স্পিকার বলে, কে বললেন কথা, কে বললেন? আর ওঠে না, বলে সেদিনও আমি এই কাজে উঠতে পারি নাই। সেই জন্য আমি বলছি কি, আপনি কি মানে আমি আশা করবো ভোটারদের আমার এলাকার মানুষ যদি সত্যিকারে তাদের মঙ্গল তারা নিজেরা কামনা করে, তাহলে তারা বলুক স্বাধীনতার পরে এই পর্যন্ত যতগুলো এমপি ওই এলাকায় হয়েছে তারা কি কি ভালো কাজ করেছে তাদের জন্য, আর তার জামাই তার শালার জন্য কি কি কাজ করেছে। খালি তালিকা বের করে ফেলুক, শ্বেতপত্র বের করে ফেলুক, যার ভারী হয়ে পাল্লা তাদের নমিনেশন দিক, দেখি তারা কি করতে পারে। এলাকার জনগণের তো দোষ নাই, কারণ স্যার গত 3টে ইলেকশনে তো আসলে ওদের ভোট দেওয়ার সুযোগই দেওয়া হয় নাই। সেটা তারা সুযোগ পায় নাই, কিন্তু এখন পাইতে যাচ্ছে। এখনো কি তারা বলবে আমরা সৎ লোকরা চাই? আমাকে তো একজন বলছিল যে রাস্তা করলে ভোট হয় না, আবার এতে গান হয় না। আমাকে বলে, হে কিছুই পাস না চাচা, এতে গান হয় না, মানে আমারে বলে এতে গান হয় না, মানে কি পয়সা দিলে গান হয় না? তাহলে যে লোকটা পয়সা দিয়ে ভোট কিনবে, ওর প্রথম কাজ হবে ভোটের পাশ করার পরে ও সেই টাকা তোলা। সেই টাকা তুলতে গেলে তো অর্ধেক টাকা কেমন এসে
এজন্য সরকারকে চাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস খালি বললে হলো যে আমি এক্সাম্পল তৈরি করবো। স্যার এক্সাম্পল করতে হলে আপনাকে করতে হবে কি, আপনি দেখেন কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারে আপনি আল্লাহর কাছে মাফ করে দেন, তুই যা গাওয়া ভালো লোকদেরকে দেন, আর্মিকে বলেন সহি ভোট হবে হোক, এটা হতে সম্ভব, এটা ইট ইজ পসিবল, খালি ইউ হ্যাভ টু আস্ক ফর ইট। এই সেনাপ্রধান সম্ভবত বলছে 8 বিভাগে 8 দিন। দ্যাট উই হ্যাভ সেড, আমরা তো সে কথা বলছি এখানে, আমরা তো বলছি সে কথা, সেক্ষেত্রে তারা কেউ শোনে নাই। এই আর্মি তো আছে, এই আর্মি তো আমাদের আর্মির কাজ কি হুইসেল দিলে দৌড় দেওয়া। বাট মনে হচ্ছে আপনি যে ডিসকাশন গুলো করেন এগুলো সেনাপ্রধান পর্যন্ত যায়। আই ডোন্ট নো, বাট আমি খুশি হবো যদি ও এরকম একটা কাজ করে, ও যদি করতে পারে। আর্মি চিফ অফ আর্মি স্টাফ যদি বলে যে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন না টু কন্ডাক্ট দি ভোট, আমি সহি করে দেবো, এই সহি করতে আমার কি লাগবে সেটা আমার বন্দোবস্ত, আপনার দরকার নেই স্যার, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ। আপনার এলাকার মাগুরা 2 আসনের জনগণের জন্য আমার লাস্ট কিছু বলতে চাই। আমার তাদের জন্য একটাই কথা, তোমরা যদি মনে করো যে আমি তোমাদের জন্য মঙ্গলজনক কিছু করতে পারি, আমি সেটা করব, কিন্তু টাকা পয়সা খরচ করে তোমার আমার বাড়ি, আমার বাপের জমি বিক্রি করে, মার্কেট বিক্রি করে আমি সেটা করতে পারবো না। করবো না কি জন্য, বিক্রি করে যদি করি আমি, তাহলে আমার প্রথম কাজ ওইটাকে আবার বাড়ানো, তোমরা কিছু পাইবা না। আমি এটুকু বলতে পারি, আমার এলাকার মানুষ, মা একটা সুস্থ বাচ্চা যেন প্রসব করতে পারে, তার মেয়েটা যেন সুন্দর করে লেখাপড়া করতে পারে, ওই ছেলেরা যেন, আমি তো বলছি ডক্টর ইউনূস কোন এক সময় আলোচনা আছে, তুমি বলছে যে তুমি আগে ইলেকশনটা করো আমি দেখবো। আমি স্যার আপনি আমার এলাকার থেকে স্যার এই 5 বছরের মধ্যে স্যার 5000 লোকের বিদেশে পাঠাই দিন স্যার, আর কিছু লাগবে না, ওরাই গড়ে তুলবে এলাকাটা। উনি এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না এটা। এখন তারা কি সেটা চায়? যদি মনে করে মানে দেশে থাকলে তাদের লাভ বেশি হয় মনে হয়, বাট ইট অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। ওদেরকে বুঝায়, ওরা ওদের একটা ভূমিকা আছে যে না আমরা সহি লোকের ভোটটা দেব। আর এখন জোর করে ওই আজিজ মার্কা ভোট আর এখানে হবে না দেশ ইনশাল্লাহ। বা শফিক বলবে না যে আমি আমার মেয়ে এবং জামাই ভোট দিয়ে আসলাম যে এখানে, যেখানে কোনো ভোটারই নাই। সেই জন্য আমার অনুরোধ থাকবে, যদি সত্যিকার তারা, আমরাও যেমন ভালোবাসতে চাই, তারাও কিন্তু দেশটা ভালোবাসতে চায়। এখনই যদি যুদ্ধ বেঁধে যায়, কেউ কিন্তু ইন্ডিয়ার পক্ষে যাবে না, বাংলাদেশের পক্ষে যাবে। তাদেরকে আমি ছোট করবো না, শুধু বলবো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে ভোট দিও না, যে লোকটা সৎ, যে লোকটা তোমাদের রিলিফ সামগ্রী চুরি করে বিক্রি করবে না, তারা তোমরা ভোটটা দাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।